আমি সাব্বির হোসেন ফ্রম মগবাজার। তো রাসেল ভাই, আমি প্রথমে আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমি অ্যাকচুয়ালি কালেক্ট করেছিলাম আমার এক সিনিয়র ভাইয়ার কাছ থেকে। তিনি আমাকে যে ঘটনাটা বলেন যে উনি আর কি এসব ভৌতিক ব্যাপারে খুবই আগ্রহী। তো ওনার একটা ফ্রেন্ড আছে, ওনার ফ্রেন্ডের বাড়ি হচ্ছে বিক্রমপুরে। তো ওনার ওই ফ্রেন্ডের বাসাতে আর কি অহরহ এই ধরনের ভৌতিক প্যারানর্মাল ঘটনা প্রতিনিয়তই ঘটে। আচ্ছা, বলে রাখি যে ওনাদের ফ্যামিলিটা অ্যাকচুয়ালি একটা টাইমে ব্ল্যাক ম্যাজিকের তারা খুবই রিলেটেড ছিল। হ্যাঁ, তো ওনাদের এখন যারা রিলেটেড ছিল। জি জি জি, তো যারা আর কি ব্ল্যাক ম্যাজিক করতো তাদের ফ্যামিলিতে, যদিও এখন কেউ নাই বেঁচে, জীবিত নেই, কিন্তু এফেক্ট গুলো এখনো আর কি তাদের সাথে প্রতিনিয়তই হচ্ছে। যেমন বলা যায় যে ওনাদের বাড়িতে প্রচলিত যে ঘটনাগুলো আছে যে বাড়ির মধ্যে কাউকে হাঁটতে চলতে দেখা যায়, এটা তাদের সাথে খুব কমন। এন্ড এই ব্যাপারটার সাথে তারা রিলেটেড, তাদের এটা খুবই কমন তাদের সাথে হওয়াটা। তো ওই ভাইয়ার একবার প্ল্যান করে যে তার ফ্রেন্ডের বাসায় যাবে এবং যায়। তো প্রথম দিন যেটা হয়, ওনারা কিছুই অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করে না। সো হ্যাঁ, বাট ওনাদের মনে হয় যে হ্যাঁ হয়তো বা যে পরিবেশটা স্বাভাবিক না, অন্যরকম এরকম একটা ব্যাপার ছিল যে হয়তো বা কেউ আছে আশেপাশে। এটা হয়তো বা তারা এরকম একটা ইন্টেনশন নিয়ে গেছে যে হয়তো বা তারা ভৌতিক কোনো কিছু দেখবে, সো হয়তো বা এটার প্রভাব হইতে পারে লাইক দ্যাট। তো ওনাদের ওখানে যে ব্যাপারগুলা, একটা ব্যাপার আছে যে এরকম একটা ব্যাপার প্রচলিত যে ওনাদের ফ্যামিলিতে যদি কখনো কেউ অসুস্থ হয় বা কেউ আক্রান্ত হয়, তো দেখা যায় যে ওনাদের যে বাসায় যে এন্টিটি গুলো আছে, ওনাদের যেটা ধারণা, ওরা হেল্প করে। লাইক এখন কেউ কাউকে ক্ষতি করে না, বাট হেল্প করে। যেমন একটা ব্যাপার হচ্ছে যে ধরেন কেউ যদি অসুস্থ হয়, তাকে সেবা টেবা করে, এরকম লাইক অনেকে ফিল করে। তো যেটা হয়, প্রথম দিন কিছুই দেখে না, সেকেন্ড দিন আমার ভাইয়াটা একটা ফ্রেন্ডের সাথে, ওনাদের যাদের বাড়ি তাদের সাথে ছিল, রাত্রে ঘুমায় ছিল। তো সারাদিন জার্নি করছে, খুব টায়ার্ড। উনি একটা পর্যায়ে যেটা ফিল করে যে ওনার মাথায় কেউ হাত বুলাই দিতেছে। আচ্ছা, তো উনি হঠাৎ তার চোখ খুলে এবং ঘুমন্ত একটা অবস্থা পরিস্থিতি, ওরকম সময় যেটা দেখে রাসেল ভাই যে কালো একটা কিছু শ্যাডো টাইপ, তো ওটার চোখ নেই, জিনিসটা ওনার দিকে তাকায় আছে। তো উনি যখন ওটার দিকে তাকায়, ওটা একটা চোখ নাই তাকিয়ে আছে, বোঝা যাচ্ছে যে ফেসটা ওনার দিকে করা, হয়তো বা তাকে দেখছে, লাইক সামথিং লাইক দ্যাট। তো উনি যখন দেখে ওটার দিকে, তো উনি যেটা করে সবার আগে ওনার ফ্রেন্ডকে আর কি হাত দিয়ে নক দেয়। তো নক দেওয়ার পর ওনার ফ্রেন্ড বুঝতে পারে ব্যাপারটা। তো তখন তারা দুজনে উঠে বসার পরে যখন উনি আর কি দেখা যায় আমার পাশে দেখো কিছু একটা আমি এরকম দেখছি, তো তখন ওই জিনিসটা ছিল না। আর রাসেল ভাই উনি যেটা বলেন যে ওনার মনে হয়েছে যে ওই জিনিসটা ফ্লোট করতেছে, সামথিং লাইক দ্যাট। তো তখন তার ফ্রেন্ড এই ব্যাপারটা বুঝে, তো বোঝার পরে বলে যে উনি ছিল আর কি খাটের বাইরের সাইডে, আর ওনার ফ্রেন্ড ছিল আর কি জানালার পাশে। তো তখন উনি বলে যে ঠিক আছে, তুমি জায়গাটা আর কি রিপ্লেস করে শো আমার সাথে। তো উনি এরকম শো। আর একটা ব্যাপার যে ওনারা দেখে যে হয়তো বা রুমের মধ্যে এই রুম থেকে ওই রুমে কেউ পাস করতেছে, বাট যখন ওই রুমে যাওয়া হয়, তো দেখে যে ওই রুমে আলটিমেটলি কেউই নেই। আর আরেকটা ওই বাসার একটা ঘটনা আছে যে যেমন লাইক ওই বাসায় আর কি বাসার সাথে একটা কবরস্থান আছে ওনাদের নিজেদের। তো ওই কবরস্থান কেন্দ্রিক ঘটনা হচ্ছে যে রাত্রে প্রায় সময় যেটা দেখা যায়, এটা হচ্ছে অনেক সময় এটা ঘটে যে কেউ একজন কবর খুঁড়তেছে রাত্রের বেলা। রাসেল ভাই, গ্রাম এমনিতে পরিবেশটা থাকে অনেক খুবই নীরব থাকে। তো ওই সময় যদি আপনার কেউ আর কি মাটি খুঁড়ে, তো ওইটার একটা শব্দ কিন্তু আশেপাশে এটা পাওয়া যায় যে, তো ওই জিনিসটা ওনারা প্রায় শুনছে। আর দূর থেকে দেখলে দেখা যায় যে কেউ একজন একটা কবর খুঁড়তেছে ওই কবরস্থানে, জাস্ট এটাই। বাট সকালে গেলে ওই কবরও নাই, লোকও নাই। এ হচ্ছে রাসেল ভাই। আর ওনাদের যখন যে টাইমে ওনারা ব্ল্যাক ম্যাজিকটা করতো, তো ওই টাইমেও ওনাদের ফ্যামিলির অনেকে এই ব্যাপারটা নিয়ে আর কি অনেকভাবে হ্যারাস হয়েছে। কারণ সবসময় তো ব্যাপারগুলা আর কি পজিটিভ থাকে না। তো অনেক সময় দেখা যাচ্ছে যে ও ওনার যে দাদা যে এগুলোর সাথে রিলেটেড ছিল, তো উনি এগুলাকে কন্ট্রোল করতো। তো অনেক সময় হয় কি যে ওদেরও যাদের দিয়ে কাজ করায়, তো ওদেরও তো কিছু ডিমান্ড থাকে। তো সবসময় যখন ডিমান্ডটা ফুলফিল না হয়, তো দেখা যাচ্ছে যে ওনাদের ফ্যামিলির অনেককে অনেকভাবে হ্যারাস করতেছে। বা ওনার যে আর কি ওনার এক ফুপু, উনিও এগুলার এন্টিটি দ্বারা কয়েকবার পজিট হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। তো আমি যেটা বলছিলাম, যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তাদেরকে বলছিলাম যে আসলেই মানুষের জীবনে এই ধরনের এক্সপেরিয়েন্স যাদের হয় তারাই শুধুমাত্র বুঝতে পারেন
যে ব্যাপারটা কতটা ভয়াবহ। আমি খুব সহজ করে আপনাকে বলি যে ধরেন যে যদি এরকম হয় যে রাতের বেলা আপনি ঘুমিয়ে আছেন, খুব স্বাভাবিকভাবে আপনি ঘুমাতে গেছেন এবং খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো ঘুমাতে গেছেন এবং এই সময় আপনার হঠাৎ করে ঘুম ভাঙলো এবং ঘুম ভাঙার পরে আপনি যে ঘরে আবিষ্কার করলেন তাকে আপনি ঠিক আসলে কোনো আকৃতি দিয়ে বোঝাতে পারছেন না, নিজেকেই বোঝাতে পারছেন না আকৃতি দিয়ে যে এটা আসলে কি, মানুষ নাকি অন্য কিছু। একটা ফেস, যে ফেসটাতে দুটো চোখ, একটা নাক, একটা মুখ থাকার কথা, সেখানে হয়তো মানে পুরোপুরি সমান কিছু একটা দেখতে পাচ্ছেন আপনি, বা দুটো চোখ নেই, বা হয়তো নাক নেই, হয়তো মুখও নেই, এরকম একটা ব্যাপার। তো এরকম একটা কিছু যখন হঠাৎ করে আপনি ঘুম ভেঙে উঠে দেখবেন, এটা কিন্তু মানে কতটা ভয়াবহ হতে পারে। ঘুম ভেঙে উঠে তো আমরা হঠাৎ করে মানে কি বলবো যে পরিচিত কাউকেও অস্বাভাবিকভাবে দেখে ফেললে, মানে আপনার কোনো ফ্রেন্ডের হয়তো আপনার ঘরে থাকার কথা না, তাকে যদি আপনি হঠাৎ করে দেখে ফেলেন আপনার কিন্তু ভয় লাগবে। সেখানে এইরকম আশ্চর্য রকম এরকম অদ্ভুত চেহারার কাউকে যদি আপনি দেখে ফেলেন তাহলে সেটা কেমন লাগবে। তো যাই হোক, আমার মনে হয় যে সেরকম এক্সপেরিয়েন্স যাতে হওয়ার ইচ্ছা আছে তাদের হোক, অসুবিধা নাই, তারা যদি চান তাহলে হবে, অসুবিধা নাই। আমি বিশ্বাস করি মানুষ যদি মন থেকে কোনো কিছু চায় ডেফিনেটলি সেটা হয়। তো সেরকম হলে আমরা আপনাদের কাছ থেকে ঘটনা শুনবো। তবে চাওয়াটা না চাওয়াটাই স্বাভাবিক খুবই। সবাইকে মাহে রমজান, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এবং আমরা যতদূর জানি যে রমজান মাসে এই ধরনের উপদ্রব থেকে সাধারণত মানুষ মুক্তি পায়, এই পবিত্র মাসে এই ধরনের কোনো ঝামেলা হয় না আর কি। তো যাই হোক, কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে এরকম যদি কোনো একটা এক্সপিরিয়েন্স আপনার হতো তাহলে কেমন হতো ব্যাপারটা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আমাদের পরবর্তী অতিথির কাছে আমরা শুনবো তার জীবনের একটা ঘটনা। এবং আমাদের সাথে এই মুহূর্তে আছেন, অনেকদিন পরে এসছেন, এই মানে বছরে আমরা মোটামুটি একদম অর্ধেক সময় চলে এসছে, এরকম সময় এসছে আমাদের সাথে আহমেদ বাবু, এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো। সো ওয়েলকাম ব্যাক। আমরা চলে যে একটা বড় সড়ো ঘটনা, বড় স্টোরি, রাইট। এই স্টোরিটা আসলে আমাদের এক ছোট ভাই, নাম ইয়ান, ওর লাইফের স্টোরি। আর ও অ্যাকচুয়ালি মানে আর কি এই ঘন্টা কোথাও শেয়ার করেনি এর আগে, ওর পরিচিত মানুষরা জানে যারা আছে। তো আমি ওকে অনেক কষ্ট করে জিজ্ঞেস করে করে ও শেয়ার করতে চাচ্ছিল না, বের করেছি। ঘটনা হচ্ছে এরকম, ইয়েন সাধারণত আমার সাথে পরিচয়ের পর আমি যখন থেকে ওর সাথে কথা বলি, ভৌতিক কোনো কথা বললেও ভয় পেত বেশ। দেখা যাচ্ছে ছোটখাটো কোনো ভৌতিক কথা বললেই ভয় পেয়ে যায়। তো আমি ওকে জিজ্ঞেস করছি কি ব্যাপার, বলে না ভাই আমি খুব ভয় পাই। আমি বলছি কি ব্যাপার, ভয় পাওয়ার কারণটা কি? বলে আমার সাথে যেগুলো ঘুরছে লাইফে ভাই এখনো ঘটে, আমি আসলে এটা টলারেট করতে পারি না। তো আমি ওকে মানে জিজ্ঞেস করতে করতে লাস্টে বেরোলো সব কথা। মূল ঘটনায় চলে যায় ইয়েনের। আচ্ছা, ইয়েনরা একসময় আপনার শান্তিনগরে থাকতো একটা ফ্ল্যাটে। আচ্ছা, শান্তিনগরে একটা ফ্ল্যাটে থাকতো এবং প্রথম যখন ওই ফ্ল্যাটে ওঠে তখন ওর বয়স হচ্ছে 17-18 এরকম আর কি। আচ্ছা। তো তখন থেকে 3-4 বছর বেশ নির্বিঘ্ন বাসায় ছিল, কোনো কিছুই তার লাইফে ঘটেনি আর কি, তখন নর্মালি থাকতো। একদিন হঠাৎ ইয়েন একটা জিনিস ফিল করে, সে কথা বলতেছিল ফোনে, তো হঠাৎ দেখে যে ওর রুমের মধ্যে একটা আলোর বল, মানে ঠিক কাইন্ড অফ লাইক ফায়ার বল, উড়ে আপনার একদিক দিয়ে জানলার দিকে চলে গেল। আচ্ছা। তো তখন চিন্তা করে এটা হয়তো আলোর রিফ্লেকশন হতে পারে, আমি বসে আছি হয়তো চশমাতে অনেকক্ষণ আলো লাগছে, তো খুব একটা কেয়ার করে না। তো তারপরে একটু গা শিরশির করে যে ব্যাপারটা কি। তো এরপরে ও দেখে যে এই আলোর বলটা মাঝে মাঝেই ও দেখা শুরু করলো ওর রুমে ওড়ে, এবং উড়ে জানলার দিকে চলে যায়, এবং একসময় দেখছে পাশে বসে আছে, এরকম আর কি। তো এটা নিয়ে খুব বেশ ভয় পেয়ে যায়, জিনিসটা কি, একটা আগুনের বল মানে আলোর বল ওর আশপাশ দিয়ে ঘুরে, এটা বেশ মানে আজব একটা ব্যাপার। তো তারপর থেকে শুরু হয় আরো কিছু প্রবলেম, সেগুলো যেমন রাতের বেলা যেমন একদিন ঘুমায় আছে ফার্স্ট, যেটা যেদিন নাকি বাসায় মানে এই জিনিসটা ফিল করে, প্রথম শুরু হয় যেটা, বাসায় ঘুমায় আছে অন্ধকার, হঠাৎ করে ও ফিল করে যে ওর খাটের নিচে, ঠিক মানে খাটের যে পাটাতনটা তার নিচ থেকে কেউ নক করতেছে, অ্যাজ ইফ লাইক আপনার দরজা নক করলে যেরকম সেরকম টক 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 করে নক করতেছে। তো ভাবে যে এটা কি ব্যাপার, কি বক্স খাট, এখান থেকে এরকম নক করার কথা নিচে কেউ কারো থাকার কথা না। তো তারপরও সে ঘুম থেকে উঠে যায় বক্স খাটের নিচে ওই যে ড্রয়ার যেটা খুলে দেখে কিছুই নেই। আবার ও শোয়, আবার দেখে যে আপনার ওই নক হচ্ছে, টক 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 করে কেউ নক। এবং নেক্সট থিং যেটা সে ফাইন্ড আউট করে যে ওদের যে করিডোর ছিল, ওদের বাসাটা এরকম ছিল যে কয়েকটা রুম পরপর মাঝখানটা করিডোর আছে, করিডোরের শেষ মাথায় বারান্দা, আর ওর রুমের সাথে একটা লাগোয়া বারান্দা আছে। তো ফিল করা শুরু করে ওই বারান্দা দিয়ে কেউ দৌড়াচ্ছে। আচ্ছা, মানে চলাফেরা করতেছে, মানে ঠিক দৌড়াদৌড়ি করলে যেরকম সেরকম, এবং এই সাউন্ডটাও ওকে খুব বদার করতে থাকে। এবং মানে এক পর্যায়ে এটা মানে খুব ও একদিন কান চেপে শুয়েছিল, তো মনে হলো ওর কানের কাছে খুব ভুম
করে কেমন একটা শব্দ করছে এবং ও দিনে দিনে জিনিসটা ভয়টা ওর বাড়তে থাকতো। তারপর একদিন ও ইসে যায়, বাথরুমে যাওয়ার পর দেখে যে বসে আছে বাথরুমে, হঠাৎ মনে হচ্ছে যে ভেন্টিলেটরের কাছ থেকে কেউ নাম ধরে রাখছে এবং গলাটা হচ্ছে বাচ্চা মেয়ে টাইপের, যদি ডাকে কেউ সেরকম ইএন ইএন, মানে ও কিন্তু গলাটা একটু অ্যাবনর্মাল, মানে গলাটা ঠিক নর্মাল যে আমরা মানুষ যেভাবে ডাকি সেরকম। তো ও তখন খুব ভয় পায়, ভয় পাওয়ার পর চিন্তা করে যে ব্যাপারটা কি, এবং ওদের যে ড্রাইভার ছিল বাসার, ওই ড্রাইভারকে একদিন এনে গেস্ট রুমে রাখে। আচ্ছা, বলে যে আপনি এখানে থাকেন। তো ড্রাইভার ওখানে থেকে ড্রাইভারও আপনার এই শব্দগুলো শুনতে থাকে, মানে আপনার এই দৌড়াদৌড়ি শব্দগুলো শুনে, এবং ড্রাইভার বলে যে আসলে এখানে কোনো ব্যাপার আছে, ঝামেলা আছে, আসলে উনি কিন্তু এমনি বলে না। কেন বাপ মা প্রথমে আপনার জিনিসটাকে ওরা মানে ইগনোর করছিল, মনে করছিল যে আসলে কি হতে পারে, ছেলে হয়তো সেই হয়তো ভুল ভাবতেছে বা কিছু একটা কল্পনা করতেছে। তো ড্রাইভারের কথা শুনে তারা একটু হয়ে যায়, অ্যালার্ট হয়। আচ্ছা, তো যে জিনিসগুলা এরপর থেকে দেখা শুরু করে রাসেল ভাই, সেটা হচ্ছে যে ওদের বাসায় গেস্ট আসে। হ্যাঁ, সো গেস্ট এসে ওদের বাসায় ওই আপনার এর মধ্যে ওরা যেটা করে যে একটা হুজুর নিয়ে আসে, হুজুরের কাছে যায়, হুজুরের সাথে কথা বলে যে বাসায় এরকম দেখা যাচ্ছে এবং এগুলো সব সমস্যা হয় বাসার মধ্যে। তো হুজুর বলে যে আসলে ওরকম তো বলতে পারি না, কিছু একটা আছে। এখনকার অনেকে আছেন ওনারা কিন্তু ক্লিয়ারলি বলতে পারেন না, বলে কিছু একটা আছে, তো আমরা বাসা বন্ধ করে দিই। তো ওদের বাসাটা ওই হুজুরটা বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার পরে যেটা হয়, একটা গেস্ট এসে গেস্ট রুমে থাকছে একদিন। তো রাত তখন বাজে আপনার 11টা বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা সময়। তো ওরা টিভি দেখতেছিল রুমে, বাসার যারা ছিল ইয়েনরা। আর গেস্টটা হঠাৎ করে মানে এসে ওদেরকে ডাকে তাড়াতাড়ি, যে ভয় পেয়েছে খুব। তো বলতেছে কি ব্যাপার, বা কেন ভয় পেয়েছো, কি ব্যাপার? হুজুর জিজ্ঞেস করে গেস্ট আপনি ভয় পেয়েছেন কেন? গ্রাম থেকে আসছে। বলে যে আমি শুয়েছিলাম, তো হঠাৎ মনে হলো যে কে জানি দরজা নক করতেছে বারান্দার ওই পাশে। আচ্ছা, বারান্দার ওই পাশে দরজা নক করতেছে। তো উনি গেছে, হেঁটে যে দেখে যে বারান্দার ঠিক জানলাটার ওই পাশে বাচ্চা দাঁড়ায় আছে। বাচ্চাটা আপনার দেখা দিচ্ছে, মানে দরজার দিকে দেখা দিচ্ছে, দরজা খোলার জন্য আর কি ইশারা করতেছে। এবং সে ওইটা দেখে খুব ভয় পেয়েছে, কারণ জিনিসটা খুব অ্যাবনর্মাল ছিল, মানে নর্মাল কোনো বাচ্চা দাঁড়ায় যে বলবে সেরকম না আর কি জিনিসটা। আচ্ছা, আচ্ছা, এবং দেখে ভয় পেয়ে চলে আসে। তো এই বাচ্চা কিন্তু পরে ইয়েনও দেখছে। ইয়েন যখন আপনার ওই বিছনায় ঘুমায় থাকতো, একদিন রাতের বেলা এরকম ঘুমায় আছে, তো গভীর রাত, তো হঠাৎ করে ওর কেন জানি ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভাঙার পর ও তাকায় দেখে যে আবছা আলো আধারের মধ্যে ওর পায়ের কাছে একটা বাচ্চা দাঁড়ায় আছে, একটা ছেলে বাচ্চা দাঁড়ায় আছে, ছোট বাচ্চা। এবং এইটা দেখার পর সে চিৎকার করে উঠে, ও চলে যায় ওর মার রুমে। ওর মার রুমে যে তার থাকার পরে ওর মা দেখতো আর কি, ইয়েনের আম্মু দেখতো মাঝে মাঝে যে ইয়েনের আপনার ও যখন ঘুমায় থাকতো, ওর আম্মু একদিন দেখছে যে ওর পায়ের কাছে দুইটা মানুষ দাঁড়ানো, একটা অনেক লম্বা আর সাথে একটা ছোট বাচ্চার মতো, এবং দুইজনকে আপনার দেখে মনে হচ্ছে একটা ছায়া, মানে আপনার একটা অবয়ব টাইপের, হ্যাঁ, লম্বা কালো অবয়বের মতো দুই দাঁড়ায় আছে ওর পায়ের কাছে, এবং ও খুব ভয় পেত আর কি। তো এইভাবে করে রাসেল ভাই ওদের এই জিনিসগুলো আর কি ওরা এরকম দেখে বাসার মধ্যে। এবং এই বাসাটার মধ্যে আরো কিছু ছোটখাটো ঘটনা ঘটে, যেটা আমি একবার বলছিলাম যে একটা বাসার কথা আপনাকে, যে শান্তিনগর একটা বাসা আছে, যে চায়ের কাপের চিনি গুলা যায়, ওইটা ওই বাসাতেই হয়েছে। যে মানে বাসার মধ্যে দেখা গেছে যে আপনার চায়ের কাপের মধ্যে দিয়ে রেখে গেছে, চামচ দিয়ে রেখে গেছে, সাথে তাকে ওইটাকে গুলাই দিচ্ছে চায়ের কাপটা। সো থিংস লাইক দ্যাট। ওকে, তো ওই বাসায় যখন এরকম থাকতে থাকতে, এবং সেকেন্ড টাইমও যখন ওরা হুজুর নিয়ে আসে একটা, মানে ওই বাসাটাকে করার জন্য, বন্ধ করার জন্য, তো বলে যে বাসাটার মধ্যে যদি আপনারা বন্ধ করে দেন, বাসাটা আপনার কিছুদিনের জন্য কমতে পারে, বাট এটা ব্যাক করবে আবার, মানে একদম স্থায়ী কোনো সমাধান না। এবং পরবর্তীতে একই ঘটনাই ঘটছিল, ওই যে আপনার যেটা ওই সিঁড়িতে, মানে কিছুদিন চুপ থাকার পরে সিঁড়িতে আবার ওই যে আপনার করিডোরের মধ্যে আপনার ওই মানুষ দৌড়াচ্ছে, এবং ওই করিডোরে যে মানুষ দৌড়াচ্ছে এটা ওই সিঁড়িতে ঝাড়ু দিত দারোয়ান। সে রাতের বেলা দেখছে যে আপনার উঠতে গিয়ে সিঁড়ি দিয়ে, যে সে সিঁড়িতে উঠতেছে দেখে যে দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে কার পায়ে, মানে দৌড়াদৌড়ি করলে যেরকম পায়েরই সেরকম একটা মানে পায়ের ছাপ দৌড়াচ্ছে ওখানে। আচ্ছা, আর এছাড়াও আপনার ওই বাসার মধ্যে আপনার যেটা হতো যে ওই মনে হতো যে কেউ শুয়ে থাকলে গায়ের মধ্যে আপনার আঙ্গুল দিয়ে এরকম সুরসুরি দিচ্ছে, হ্যাঁ, এরকম জিনিসপত্র হতো। আচ্ছা, এখন কি অবস্থা সেই বাসা? এখন ওই বাসাটা ওরা পরে ছেড়ে দেয়। এই অত্যাচারে বাসাটা। আচ্ছা, এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে ছেড়ে দেবার পরে তারপরে কি এই সমস্যা থেকে মানুষ মুক্তি পেয়েছে? ইয়েনের সাথে এই প্রবলেম গুলো এখনো আছে। আমি দু ধরনের জিনিস জানি, একটা হচ্ছে যে
যদি কেউ বাসা চেঞ্জ করে ফেলে তাহলে ঘটনা সেখানে শেষ হয়ে গেল। আবার কিছু কিছু জিনিস আছে যে না ওটা হচ্ছে সঙ্গে ক্যারি করে নিয়ে মানে পরবর্তীতেও যেখানে যাবে সেখানেও সেটা গিয়ে এবং আবার আমার কাছে যেটা মনে হয়েছে ওর কথা শুনে যে আসলে ওই ক্যারি করে নিয়ে আসলে মোস্ট প্রবলি ওর সাথে কথা বলে যেটা বুঝলাম যে ওরা হয়তো ফ্যামিলিগত ভাবে কারো কাছ থেকে জিনিসটা পেয়েছে। হ্যাঁ, কারণ আমি চিন্তা করছিলাম যে ওই বাসায় যদি কিছু থাকতো ফার্স্ট অফ অল, তাহলে তো যখন ওর বয়স কম, যখন ওই বাসায় সে মুভ করলো তখনই কিন্তু দেখার কথা, কিন্তু তখন কিন্তু দেখে নাই। তো অনেক সময় হয় অনেক বাসার মধ্যে কোনো কিছু আটকে রাখা হয়, সেটা হঠাৎ করে আনলিস্ট হয়ে যায়। হ্যাঁ, রাইট। বাট এখানে যেটা হয়েছে যে ইয়েনের সাথে কিন্তু এটা মুভ করতেছে এবং ও এখনো এখন যে বাসাটা ওরা থাকে সেই বাসাটা তৈরি করে ওদের এক রিলেটিভের কাছ থেকে কেনা বাসা, সেটা ভালো মতো মানে বাড়ি তৈরির সময় ওরা বন্ধ করে দিয়েছে। তো ওই বাড়িতে ও নাকি কিছু দেখে না। বাট এটা ছাড়া ও যখন অন্য কোথাও থাকে, যেমন বনানীতে একটা বাসায় ছিল মাঝখানে, তখন সে ফিল করছে মানে আরেক মানে ওর রিলেটিভের বাসায় ওখানে নাকি এরকম দৌড়াদৌড়ি ফিল করে যে কেউ শট করে সরে গেল সামনে দিয়ে সাউন্ড করলো। তো এই প্রবলেম গুলো এখনো ওর আছে। এবং সেটাই মানে আমি দুটো জিনিসই হয়, একটা হচ্ছে বাসা চেঞ্জ করলে শেষ, তার মানে বাসার প্রবলেম, আর একটা হয় যে যদি আমার কোনো প্রবলেম থাকে বা আপনার কোনো প্রবলেম থাকে যেটা আপনি হয়তো ক্যারি করেন সব সময়, তাহলে আপনি যেখানে যান সেখানে ওকে যারা ওকে ঝাড়ায় সে বলছে যে তুমি হচ্ছে খুব ইজি একটা মানে হোস্ট টাইপের, যাকে খুব সহজেই মানে আক্রান্ত করা যায় সেইটাই। এবং মানে ব্যাপারটা খুব অদ্ভুত রকমের যে ওকে আমি আজকে নিয়ে আসতে চাইছিলাম, ও ভয়ই আসেনি। না সেটাই, ব্যাপারটা হচ্ছে খুবই অন্যরকম। এবং আপনি দেখেন যে একটা মানুষের শরীরকে বেছে নিয়ে এইরকম একটা এন্টিটি যে হচ্ছে মানে নিজের কোনো কিছু করার জন্য একটা মানুষের শরীরকে বেছে নিচ্ছে, মানে ভাইরাসের মতো মানে আসলে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো এন্টিটি গুলা ওরা কিন্তু ওরা ত্বকে থাকে, ওরা দে ক্যান গো ইনটু ইওর ব্লাড স্ট্রিম এবং আপনাকে দেখে যে কার এক্স্যাক্টলি, আমি সেটাই বললাম মানে কার ইসে তারা করতে পারে। এক্স্যাক্টলি। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি পড়তে চাই যে ইমেলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার এবং তার মতো করে আমি পড়ছি। আমরা কয়েকদিন আগেই এসএসসির রেজাল্ট বের হয়েছে, এইচএসসির রেজাল্ট বের হয়েছে, না মানে বের হবে বোধহয়, না এরকম হওয়ার পথে। তো রেজাল্ট বের হওয়ার পরেই আমরা দু ধরনের মানুষ দেখতে পাই। এক ধরনের মানুষ যিনি মানে না তিন ধরনের বোধহয়। এক ধরনের মানুষ যেরকম আসলে রেজাল্ট চেয়েছিল সেরকম রেজাল্ট পেয়ে যান, আরেক ধরনের মানুষ যেরকম রেজাল্ট চাননি সেরকম রেজাল্ট পেয়ে যান। না, দুই ধরনের বলতে পারবো, সেটা খারাপও হতে পারে ভালো হতে পারে। কেউ কেউ আছেন এদের মধ্যে যে হয়তো এত ভালো আশাই করেননি কিন্তু ভালো রেজাল্ট হয়ে গেছে, কেউ কেউ এত খারাপ আশাই করেননি কিন্তু খারাপ হয়ে গেছে। আমার কোনটা সেটা অবশ্য বলছি না। বাট এখন এইরকম এই রেজাল্ট নেওয়ার পরেই আমরা রেজাল্টটা পাওয়ার পরেই বেশ কিছু উদ্ভট সিদ্ধান্ত নেই, সেরকম একটা সিদ্ধান্ত নিয়েই অদ্ভুত একটা ঘটনা শুনবো এখন, যেটা খুবই রিলেভেন্ট মনে হবে কারণ এসএসসি রেজাল্ট নিয়ে এখন মানে এই প্রসঙ্গটা সবার মুখে মুখে। লিখছেন, রাসেল ভাই কেমন আছেন? আমি জানি আপনি সব সময় ভালো এবং আল্লাহর রহমতে আপনি সব সময় ভালো থাকার ট্রাই করেন। আমি চৈতি। তো সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমি এইবার এসএসসি দিয়েছি কিন্তু আমার খারাপ ভাগ্য হওয়ার কারণে মন মতো ফল পাইনি। অনেক টেনশন ছিল ভর্তি নিয়ে। যাই হোক, টেনশনে 11 মে থেকে প্রতিটা রাতে আমি মানে আমার জায়গা পড়তো এবং অনেক সময় মাথায় উল্টাপাল্টা জিনিস কাজ করতো। আমি তো A+ পাইনি। কোন কলেজ আমাকে নেবে, ভর্তি নেবে আমাকে? মনে হতো সুইসাইড করি। তো কাল রাতের ঘটনা, আমার সাথে আমার মেজ বোন থাকে। বাকি দিনের মতো সে আমার আগে ঘুমিয়ে গেছে। আমাদের বাসার কাছে নদী আর এলাকাটা নির্জন হওয়ার কারণে রাতে ভয়ঙ্কর পরিবেশের পরিণত হয়। আমি বেডের একটা সাইডে বসে থাকতে হঠাৎ মনে হলো কে যেন আমার পাশে অনেক মায়া নিয়ে তাকিয়ে আছে। আমি তাকিয়ে দেখলাম কেউ নেই। তারপর ও কেন যেন পরিবেশটা তারপরেও অস্বস্তিকর মনে হতে লাগলো এবং অস্বস্তিকরের পরিণত হলো, একটা পরিবেশে পরিণত হলো আমার জন্য। আমি দেরি না করে ঘুমানোর ট্রাই করতে থাকলাম। একটু একটু ঘুম ভাব। ঠিক তখন আমি বুঝছিলাম যে আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। আমার শরীরটা তখন ভয়ে এত ঠান্ডা হয়ে গেছে যে আমি আমার বোনকে ডাকার জন্য হাত বাড়ানোর শক্তিটুকুও পাচ্ছিলাম না। কিন্তু আজও একটা ব্যাপার, সেটা হচ্ছে মাথার কাছে যে জিনিসটা আছে সেটা আমার কোনো ক্ষতি করছে না। আমি সাহস করে চোখ খুলে যা দেখলাম তা দেখার জন্য আমি আর মানে তা দেখে আমার কেন যেন আর ভয় করছিল না। একটা মায়াবী মুখ, ফেস
আমি আগে কোনো দিন দেখিনি। চোখটা অনেক সুন্দর, তার মধ্যে অ্যাবনর্মাল কিছুই আমি দেখিনি। মেয়েটা সাদা রঙের একটা শাড়ি পরে শুধু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমার আর কিছু মনে পড়ে না। আমি ঘটনাটা কাউকে শেয়ার করিনি, কারণ কেউ আমার কথা বিশ্বাস করবে না, ইনফ্যাক্ট আমার বোন কেউ না। ভাইয়া, আই ডোন্ট নো যে ওইটা কি ছিল, বাট ওইটা যা ছিল আর কেউ না হোক আমি জানি, আর ওইটা খারাপ কিছু ছিল না এটাও আমি জানি। ভালো লাগলে এই ঘটনাটা পড়ে শোনাবেন। তো এরকম একটা ব্যাপার ঘটে যে আপনার মানে কি অদ্ভুত ব্যাপার যে আপনি পৃথিবী ছেড়ে চলে যেতে যাচ্ছেন বা মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি সুইসাইড করব, সেই মুহূর্তে চেনেন না জানেন না কিচ্ছু না এরকম একজন মানুষ আপনার মাথার কাছে বসে আছেন, আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অদ্ভুত না ব্যাপারটা? তো আমার কাছে এই ঘটনাটা পড়ে এরকম অদ্ভুত লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাবো আবার বাবু ভাইয়ের কাছে পরবর্তী ঘটনার জন্য, এবং তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সাথে SMS করে আপনি যেরকম যোগাযোগ করতে পারেন, ঠিক একইভাবে আমাদের সাথে ইমেইলের মাধ্যমে আপনি আপনার ঘটনা পাঠাতে পারেন। একইভাবে ফেসবুকে আপনি লিখতে পারেন যে একটা জিনিস, এই যে আমরা যে আজকে যে পোস্ট আছে সেই পোস্টের নিচে লিখতে পারেন, এই যে বললাম যে একটা মানুষকে আপনি রাতের বেলায় ঘুম ভেঙে দেখলেন এবং এবং তার দিকে তাকিয়ে মানে আপনার কাছে মনে হলো যে অস্বাভাবিক কিছু নেই, খুব সাধারণ একজন মানুষ, তাকে দেখে কি আপনি ভয় পাবেন নাকি ভয় পাবেন না? মানে মানে ভয় পাওয়ার জন্য কি মানুষের চেহারাটা বিদ্যুৎ হওয়াটাই জরুরি? মানে মানুষের চেহারা যদি ভালো হয়, অচেনা একজন মানুষ যদি আপনি মাথার কাছে এরকম হাত বলতে থাকেন, তাহলে কি ভয় পাবেন না? ফেসবুকে লিখুন এইসব। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। এই ঘটনাটা আমাকে বলেছে একজন আপনার সিএনজি চালক, সে সিলেটের বাসিন্দা। সে বলে যে অনেক রাত পর্যন্ত সে আপনার সিএনজি চালায়, তো রাত হয়ে গেলে ওখানে সিএনজিটা নাকি বেশ নিরাপদ না আর কি। আচ্ছা, মানে আপনার মানে ছিনতাই টিনতাই হয় আর কি। তো সে আসলে আমি অনেক রাতে তার সিএনজিতে উঠেছিলাম, তো সে আমাকে বলছে, আমি বললাম যে রাত 11টা 11:30 তো কোনো রাত না, তো আপনি এত ভয় পাচ্ছেন কেন? তো সে বলতেছে যে আসলে স্যার আপনি কোথায়, আপনি তো আসছেন ঢাকা থেকে, ওইখানে হয়তো ওটা রাত না, কিন্তু এখানে রাতের বেলা সমস্যা হয়, ছিনতাই টিনতাই। বললাম যে ওকে, আপনার তো মনে হয় না আমি ছিনতাই করবো। না সেটা না, কিন্তু আমি যে যাবো ওখান থেকে আসবো সমস্যা। তো আমি বললাম যে কি কিছু দেখেন না নাকি, ভূত টুতের ভয় পান? তো সে বেশ এড়ায় যাচ্ছে আর কি, কথা বলতে চাচ্ছে না। তো পরে বললো যে জি আমি দেখছি এখানে একবার রাস্তার মধ্যে এরকম দেখছি। কি দেখছেন? বলে যে আমি এরকম রাতের বেলা একটা প্যাসেঞ্জার নিয়েছিলাম আপনার এয়ারপোর্টের ওখান থেকে উঠছে, জোর করে আমি থামতাম না, বলে জোর করে আমাকে থামাইছে, থামায় উঠছে, উঠে তারপরে আপনার আসতেছে। তো প্যাসেঞ্জার কথাবার্তা কম বলে, আসতেছে। তো একটা রাস্তা আছে, যে রাস্তাটা আমি প্রসঙ্গত আর কি নামটা বললাম না, সেখানে আপনার বেশ মানে পরিচিত জায়গা, কবরস্থানটা আছে। তো ওই জায়গাটা আর কি ঠিক করছে আর কি। তো আসতেছে, তো বলতেছে যে যখন নাকি সে কবরস্থানের কাছে আসে, তখন তার কাছে মনে হয় যে সিএনজিটা একটু ঝাঁকি খাচ্ছে, মানে একটু মানে কেমন ইঞ্জিনিয়ার করতেছে। তো একসময় কাশতে থেমে গেছে তার সিএনজি, এবং ওখানে কিন্তু সিএনজি রাসুল ভাই খোলা, আপনার নাই, দরজা নাই, আমাদের যেমন থাকা দরজা। তো বলতেছে, তো স্টার্ট করার চেষ্টা করতেছে, স্টার্ট হয় না, কাশি জায়গা। তো মাথা ঘুরায় বলতে গেছে আপনার ওই প্যাসেঞ্জার যে ছিল, যে আপনার পিছন দিকে যে একটু প্রবলেম হয়েছে দেখতেছে। তো দেখে যে প্যাসেঞ্জার নাই। তো প্যাসেঞ্জার একটু মানে অবাক হয়ে গেছে, হঠাৎ করে চলন্ত গাড়ি তো ছিল, এই মাত্র থামছে। তো সামনে দাঁড়ায় দেখে যে একটা কুকুরটা বেশ বড় সাইজের, আপনার নেকড়ে টাইপের সাইজ বড়, এবং চোখগুলো জ্বলতেছে, ধকধক করে জ্বলতেছে। তো কুকুরের চোখ কিন্তু সাধারণত লাইটের রিফ্লেকশনে জ্বলে, এমনি জ্বলে না। হ্যাঁ, এটা বেড়ালের চোখ জ্বলে, কুকুর কিন্তু লাইট রিফ্লেকশনে জ্বলে ওঠে। তো ওটা কোন রিফ্লেকশন ছাড়াই জ্বলতেছে লাইট, চোখটা। তো বেশ ভয় পেয়ে গেছে। তো তারপর দেখছে যে কুকুরটা অনেকক্ষণ দাঁড়ায় থেকে আস্তে করে কবরস্থানের সাইডে গেল। ওইটা আপনার মানে কবরস্থান বলতে আর কি আপনার ওইটা মুসলিম কবরস্থান ছিল আর কি, বাড়ি দিয়ে যাচ্ছে। তো ওখানে মানে খুব একটা মানে ওই যে হুজুর টুজুর বা এরকম নাই কিছু। তো কাছে চলে গেল। তো যাওয়ার পরে হঠাৎ করে সে দেখলো যে কবরস্থানের কাছে যে কুকুরটা মাটিতে যখন শুয়ে পড়লো, শুয়ে পড়ার মানে মাটির ভেতরে মানে অদৃশ্য হওয়ার মতো, এবং সেখান থেকে আপনার একটা মানে মহিলার অবয়ব বেরোলো, হয়ে গেল আর কি, মানে জাস্ট লাইক ট্রান্সফর্মের মতো। এবং সেটা বেশ উঁচা লম্বা, এবং হেঁটে সে গট করে আপনার ওইদিকে চলে গেল কবরস্থানের দিকে। এবং সে এত ভয় পাইছিল, সে সিএনজি টেনজি ফেলায় রেখে সে দৌড় দিয়ে ওখান থেকে চলে গেছে। সে আর মানে ওখানে থাকেই নাই। তো তারপর তার জ্বর টর আসছিল, তো বললো যে এটাই সে দেখছে। ওকে, তো এটা হচ্ছে সিলেটের ঘটনা। ওকে, আমরা ছোট যেহেতু ঘটনা আমরা আরেকটা শুনে ফেলি তাহলে একদম। আচ্ছা, তাহলে এটা ঢাকার মিরপুরের ঘটনা আছে ভাই। মিরপুর ব্যাক ইন 80 দশকে, 80-85 দিকে এরকম। তো ওইখানে ইব্রাহিমপুর থেকে 14 নম্বর যাওয়ার পথে একটা রাস্তা ছিল বাঁকা। সেই রাস্তাটা আপনার ইব্রাহিমপুর থেকে মানে বেশ বাঁকা হয়ে কার্ভ হয়ে এটা চলে গেছিল 14 নম্বর। আপনার ওখানে একটা কলোনি ছিল, কলোনির ভেতর দিয়ে বের হয়ে যে আপনার মেন রাস্তাটা বেশ ছিল। এখন আছে কিনা আমি জানি না, আমি ওখানে যাই না। তো ওখানে একটা বড় পুকুর ছিল, ঠিক আছে। তো সেই পুকুরের পাশটা মানে বেশ খোলামেলা, কোনো মানুষজন ছিল না। তো
আমাদের এক পরিচিত আন্টি আর কি, উনি তখন প্রেগনেন্ট, উনি রাতের বেলা ওখানে হাঁটতে বেরোত। রাতের বেলা ওনাকে ডাক্তার বলছিল যে হাঁটাহাঁটি করতে, উনি রাতের বেলা হাঁটতে। একদিন রাতের বেলা উনি হাঁটতেছে ওখানে, তো ওনার সাথে ওনার কাজের মেয়ে ছিল। তো কাজের মেয়ে ওখানে বলছে যে কি জানি একটা সমস্যার কথা বলছে, বাসায় বসে বলছে যে খারাপ মা, আমি একটু বাসার থেকে আসি। বলছে আচ্ছা ঠিক আছে। তো উনি বলছে ঠিক আছে, চলে যেতে বলছে। তো কাজের মেয়েটা চলে গেছে। তো উনিও আসলে প্রতিদিন হাঁটে ওখানে, উনার এত গায়ে মাখে নেই। তো উনি যখন পুকুরে বাড়িতে যাচ্ছে, এবং তখন কিন্তু রাসেল ভাই ওই ইব্রাহিমপুর বা মিরপুর ওই এলাকাগুলা ওই সময় মানে ইলেকট্রিসিটি থাকা সত্ত্বেও অন্ধকার থাকতো। আচ্ছা। তো উনি যখন নাকি পুকুরটাকে ক্রস করে গেছে, অনেক দূর চলে গেছে, মানে বেশ বড় পুকুর আর কি, দিঘি টাইপের। উনি যখন ব্যাক করে আসতেছে, তো দেখে পুকুরের মাঝামাঝি জায়গাটা, মানে পাড়ে আর কি, পুকুরের মানে মধ্যবর্তী জায়গাটা আর কি, পুকুরের মাঝে না, পাড়ের মাঝখানে, ওখানে একটা কিছু বসে আছে। তো সেটা মানে এরকম মাথা কুজা করে মানুষের মতো। আচ্ছা। তো উনি দেখে একটুখানি ওনার গা শিরশির করছে, মানে উনি চিন্তা করছে যে এটা কি, মানে ওনার কাছে ঠিক হোয়াইট মানুষ মনে হয়। তো উনি মানে এদিকে অন্ধকার, আপনার কারেন্ট টারেন্ট নাই, এদিকে দূরে লাইট দেখা যাচ্ছে আর প্রচন্ড বাতাস হচ্ছে। তো আষ্টে একটা গন্ধ পাইছে উনি, মাছের আষ্টে টাইপের, ঠিক আছে। তো হঠাৎ করে দেখে যে ওই জিনিসটা ওনার দিকে ফিরে তাকাইছে। ওনার তখন রক্ত মানে জমে গেছে। আপনার ওই জিনিসটার মুখটা হচ্ছে অনেকটা আপনার লম্বা, মানে যে পাখির মুখ যেরকম হয়, ঠোঁট টাইপের এটা। এবং এই ধরনের জিনিসের নাম আমি আগে শুনছি রাসেল ভাই, ওই অঞ্চলে অনেকে এটাকে বলতো হোঙ্গা, আই ডোন্ট নো, মানে এটা মানে ওদের লোকাল নাম হবে হয়তো। যাই হোক, ওই জিনিসটা ওনার দিকে ফিরছে, তো তাকায় উনি দেখতেছে, উনি বুঝতেছে সে তাকায় আছে, এবং উনি ওনার নাকি গা শিরশির করা শুরু করছে, ওনার আপনার পেট শক্ত হয়ে গেছে। আচ্ছা। ওনার বেবি ছিল ওই সময়। তো উনি খুব ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরও উনি তখন চিন্তা করছে, নিজের বেবির কথা চিন্তা করে যে ওনার হাঁটতে হবে। উনি দোয়া পড়া শুরু করছে, হাঁটতেছে। তো উনি যখন দোয়া পড়ছে, তখন উনি ওই জিনিসটাকে দেখতেছে না, বাট উনি বাতাস পাচ্ছে, মানে বেশ গাস্টি উইন্ড, এবং ওনার সামনে লাইক কয়েক ফিট দূরে বাতাসের আর কি সার্কেলিং, লাইক টুইস্টার টাইপের ছোট ছোট বাতাসের হচ্ছে। আচ্ছা। তো এরকম করতে করতে ওনার বাসায় উনি পৌঁছালো। বাসায় পৌঁছানোর পর তো উনি খুব ভয় পাইছে এবং কাজের মেয়েকে খুঁজে পাইছে। এর মধ্যে ওই দিন রাতের বেলা বৃষ্টি হলো অনেক, এবং উনি যখন শুয়ে আছে তখন উনি দেখছে যে ওনার ওই বাসার মধ্যে কারেন্ট নাই, তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো উনি নাকি দেখছে যে ওনার রুমের মধ্যে ছপ ছপ করে, বাসার ওই আঙ্কেল ছিল না, আঙ্কেল তখন বিজনেসের কাজে বাইরে ছিল। তো উনি দেখে যে বাসার মধ্যে ছপ ছপ করে শব্দ করে কি একটা আসছে, পাত থেকে ছপ ছপ শব্দ হচ্ছে, এবং ঠিক কাছে এসে যখন দাঁড়াইছে ওই জিনিসটাই, এবং ওনার দিকে মানে বেশ নিচু হয়ে হাত দিতে গেছে ওনার গায়ে। উনি চিৎকার করে উঠছে। চিৎকার করে ওঠার পর কাজের মেয়ে আসছে, এবং নিচতলা একটা বুড়ি মহিলা ছিল, উনি আসছে। উনি এসে আপনার দোয়া দূর করছে, বলছে যে তুমি মনে বাজে স্বপ্ন দেখছো বা বাইরে গেছিল, বাজে বাতাস টাতাস লাগছে। আশ্চর্যের বিষয় আছে ভাই, ওনার রুমে যে ফ্লোর ছিল, ফ্লোর কিন্তু ভিজা ছিল, এবং ইটস লাইক এ ফুটপ্রিন্ট টাইপের আর কি, মানে মনে হচ্ছে যে আমরা যেমন যে স্কুবা ডাইভিং যখন করে পায়ের মধ্যে এক ধরনের ফিং টাইপের পরে কিন্তু পায়, ঠিক আছে, ওরকম লম্বা লম্বা ফিং টাইপের ভেজা মানে দাগ ছিল। মনে হচ্ছে যে কেউ মপ দিয়ে কেউ টান দিচ্ছে জায়গাটা। এবং পরবর্তী জায়গাগুলো মুছে নেয় ওই বুড়ি মহিলা দোয়াটা পড়ে, এবং ওনার অনেক তখন সমস্যা হয়, কমপ্লিকেসি হয় প্রেগন্যান্সিতে বেশি, এবং উনি তারপর থেকে ওই স্বপ্নগুলো অনেকদিন দেখতে পাচ্ছেন। আচ্ছা। এবং মানে পরবর্তীতে এই জিনিসটা অন্য সময় বাচ্চা হওয়ার পর বাচ্চাও ভয় পেত, হাতের মধ্যে তখন হুজুর টুজুর দিয়ে আপনার তাবিজ লাগাইছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার দ্বিতীয় ঘটনার জন্য। আমরা আর একটা ইমেল পড়ে আসি, আমি জানি না এই ঘটনাটা আমি আগে পড়েছি কিনা, এবং এই ঘটনাটা আশা করছি যে আপনাদের ভালো লাগবে। আমি মানে সবসময় প্রতিদিন এত ঘটনা পড়তে হয়, আসলে মনে থাকে না যে অনেকে একই ঘটনা দুইবার পাঠান, যার জন্য মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায়। তো আমার মনে হয় যে এটা আমি পড়িনি, আমার যতদূর মনে আছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। তো যেভাবে ঘটনা লিখেছেন আমি সেইভাবেই পড়ছি। বাংলা লিখেছেন ইংরেজিতে, সুতরাং একটু সময় লাগতে পারে। আশা করছি আপনারা সবাই সাহায্য করবেন, সহযোগিতা করবেন আর কি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালোর দলে। আমি ভূত এফএম রেগুলার শুনিয়ে অনেক প্যারানরমাল ঘটনা জানি, আর অনেক কিছু এক্সপেরিয়েন্সও করেছি। আজকে যে ঘটনাটা বলবো সেটা শুনেছি আমার এক আন্টির কাছ থেকে, তার পারমিশন ছাড়াই আপনাদের জানাচ্ছি, তাই নামটা বললাম না। তিনি গাজীপুরে থাকেন, মাঝে মধ্যে ঢাকাতে আসেন, এবং মাঝে মাঝে ঢাকা আসেন মেডিকেল চেক আপের জন্য। তিনি একটু খুঁড়িয়ে হাঁটেন, তাই আমরা তাকে বলেছিলাম এটারও ট্রিটমেন্ট করাতে। জবাবে তিনি বলেন কোন রকম ট্রিটমেন্ট বাকি নেই, এটা সরানো সম্ভব না। এরপর তিনি আমাদের এই ঘটনাটি বলেন। ঘটনাটি অনেক আগের, প্রায় 30-35 বছর আগের। আন্টির হাজবেন্ড গাজীপুরের কালিয়াকৈরে একটা হিন্দু লোকের কাছ থেকে একটা বাড়ি কেনেন।
বাড়িটা বিশাল, বাড়ির সাথে অনেকটা খোলা জায়গা যেখানে অনেক রকমের গাছ আর একটা পুকুর আছে। আঙ্কেল আন্টিকে বিকেলের দিকে বাড়ির আশেপাশে হাঁটতে বের হতো। যেদিনের ঘটনা সেদিন তারা হাঁটাহাঁটি করছিল এবং সন্ধ্যা নেমে আসছিল দেখে তারা বাসার দিকে যেতে থাকে। তাদের বাসার খালি জায়গায় একটা বট গাছ ছিল, তার নিচে দিয়ে আসার সময় আন্টি হঠাৎ পড়ে যান। তার হাজব্যান্ড উঠতে সাহায্য করে জানতে চান যে সে ঠিক আছে কিনা আর কিভাবে পড়লো। আন্টি একটু অবাক হয়ে যান, যে জায়গায় তিনি পড়েছিলেন সেই জায়গাটা বারবার খুঁজতে থাকেন। আঙ্কেল তাকে জিজ্ঞেস করেন, তুমি কি খুঁজছো? আন্টি বলেন যে আমি তো পড়ে যাইনি, তার মনে হয়েছে এখানে কেউ ছিল। আঙ্কেল ব্যাপারটা মনের ভুল বলে আমার মনের ভুল বলে ধরে নেন এবং দুজনেই আবারও যেটা করেন সেটা হচ্ছে ঘরে চলে আসেন। এখানে বলে রাখি যে আন্টি তখন ব্যথা পাননি, হাতে ভর দিয়ে পড়াতে শুধু হাতটা একটু ছিলে গিয়েছিল। সারা সন্ধ্যা ভালোভাবেই কাটে আর তিনি পড়ে যাওয়ার ব্যাপারটা ভুলেই গিয়েছিলেন। রাতে তারা ঘুমাতে যান। অনেক রাতের দিকে আন্টির ঘুম ভেঙে যায়। তার মনে হতে থাকে যে দরজার সামনে কেউ দাঁড়িয়ে এবং তার দিকেই তাকানো। তিনি পাশ ফিরে দেখেন আঙ্কেল পাশেই ঘুমাচ্ছেন, তাহলে দরজার সামনে কে? এটা ভেবে তিনি যখন আবার দরজার দিকে ফিরলেন তখন দেখেন লোকটা তার পাশে দাঁড়ানো। ডিম লাইটের আলোয় তিনি দেখেন লোকটা ধুতি পরা, খালি গায়ে এবং দেখেই বোঝা যাচ্ছিল যে খুব রেগে আছেন তিনি। আন্টি ভয়ে কথা বলতে পারছিলেন না, এমনকি আঙ্কেলকে ডাকবেন সেটাও পাচ্ছিলেন না। সেই লোকটা রাগী গলায় বলল যে সে অনেক বছর ধরে ওই গাছের ওই গাছের নিচে ধ্যান করছেন এবং কখনো কেউ তার অসম্মান অথবা তাকে বিরক্ত করেনি। আর আজ আন্টি তাকে লাথি দিয়েছে, তার ধ্যান ভেঙেছে, এজন্য সে আন্টিকে মেরে ফেলবে। এসব বলে লোকটি আন্টির গলা চেপে ধরে। তখন আন্টি মনে মনে যত দোয়া জানেন তা পড়তে থাকেন। একটু পর লোকটি আন্টির গলা ছেড়ে আন্টির হাত চেপে ধরে। আন্টি ব্যথা বুঝতে পারলেন হয়তো তার দোয়া দরুদের জন্যই লোকটি তাকে কাবু করতে পারছিল না, তাই তিনি শরীর বন্ধের সূরা পড়া শুরু করেন। তখন লোকটি হাত ছেড়ে পায়ের গিয়ে ধরে। আন্টি তখন গলায় জোর পাচ্ছিলেন না, তাই একটু জোরেই সূরা পড়ছিলেন আর পা ঝাড়া দিয়ে আন্টি তখন গলায় জোর পাচ্ছিলেন না, তাই একটু জোরেই সূরা পড়ছিলেন আর পা ঝাড়া দেওয়ার চেষ্টা করছিলেন। লোকটি তখন আন্টির ডান পায়ের গোড়ালিতে ধরেছিল এবং সেই সময় আঙ্কেলের ঘুম ভেঙে যায় এবং তিনি আন্টির বিড়বিড় শুনে লাইট জ্বেলে দেন। তখন আন্টি আর লোকটিকে দেখতে পায় না, কিন্তু সারা গায়ে প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকেন। তার অবস্থা দেখে আঙ্কেল তখন ডক্টরকে ডাকতে চান, কিন্তু আন্টি বাধা দেন। আন্টি আঙ্কেলকে সব খুলে বলেন। আন্টির অবস্থা দেখেই হয়তো আঙ্কেলের কিছুটা বিশ্বাস হয়েছিল যে কিছু বলেননি। সেই রাতের পর পরের দিন সকালে তারা ডাক্তারের কাছে যান এবং সকালে ব্যথা কমে গেলেও তিনি খেয়াল করেন যে ডান পায়ের গোড়ালিতে ভীষণ ব্যথা, সেটা কমছে না। ডক্টর এক্স-রে করতে বলেন এবং পায়ের গোড়ালিতে ভীষণ ব্যথা, সেজন্য এক্স-রে করতে বলেন, কারণ তিনি ব্যথার কারণ বুঝতে পারছিলেন না। এক্স-রে রিপোর্টেও কিছু ধরা পড়েনি। ডক্টর তাকে মেডিসিন দিয়ে বিদায় করেন। ব্যথা কমলেও ডান পায়ের ওপর ভর দিয়ে চলতে তাকে তার বেশ কষ্ট হয়, তাই একজন হুজুরকে ডেকে সব খুলে বলেন এবং বাড়ি বন্ধ করার অনুরোধ করেন। হুজুর এসে পুরো বাড়ি দেখে বলেন, এ তো বিশাল বাড়ি, বন্ধ করা কষ্টকর, আর তাছাড়া এখানে শুধু একজন নয় অনেকজন আছে, আর তারা এখানে অনেক যুগ ধরে থাকছে। তারা বাড়ির সদস্যদের কোনো ক্ষতি করবে না যদি না তাদের বিরক্ত করা হয়। রাতের ওই লোকটিও ছিল একজন জিন। রেগে যাওয়াতে সে এমন করেছে এবং হুজুরের মাধ্যমে সেই জিন জানায় যে সে তার অথবা তার পরিবারের কোনো ক্ষতি করবে না এবং কারণ সে ক্ষতি করে ফেলেছেই। আন্টি আর হাঁটতে পারবে না। তিনি পারেননি। কোনো ডক্টরকেই সেটা ঠিক করতে পারেনি। স্পেলিং অনেক ঝামেলা আছে, এই জন্য এরকম হচ্ছে। কোন ডক্টরই তাকে ঠিক করতে পারেননি। তবে তাদের আর এরপরে কোনো ক্ষতি হয়নি। 3 ইয়ার্স আগে একটা ঘটনা,
আন্টির 4 বছরের একজন নাতি সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। শেষ তাকে পুকুরের দিকে দেখা গিয়েছিল। সব জায়গা পুকুর খুঁজে দেখা হয়, কিন্তু পাওয়া যায় না। সন্ধ্যার দিকে যখন মানুষ একটু কমে যায়, আন্টি পুকুরের পাড় থেকে নাতির কান্নার আওয়াজ শুনতে পান। তিনি যে দেখেন তার নাতি পুরো ভিজে আছে আর পুকুর পাড়ে বসে কাঁদছে। সে কোথায় ছিল জিজ্ঞেস করলে বলে সকালে খেলার সময় পুকুরে পড়ে গিয়েছিল, কিন্তু এরপর সে কোথায় ছিল তা সে জানে না। রাতে আন্টি স্বপ্নে দেখেন একজন মহিলা পুকুরের পাশে বসে হাসছে আর বলছে যে এত মানুষ না ডাকলে সকালেই নাতিকে পেতে। আমি সেই বাসাটাতে গিয়েছি বেশ কয়েকবার। সারাদিন ভালো থাকলেও সন্ধ্যা হয়ে আসলে বাসাটা অসহ্যকর হয়ে যায়। শুধু মনে হয় কখন বাসাটা থেকে বের হব। শুধু আমি না, আমার সব ফ্যামিলি মেম্বাররাই এটা ফিল করে। এটাই ছিল ঘটনা। আমি গুছিয়ে কিছু বলতে পারি না, তবুও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। যারা লিখবেন তারা একটু প্লিজ স্পেলিং এর দিকে খেয়াল রাখবেন এবং দেখবেন যে একই কথা যেন বারবার ঘুরে ফিরে না আসে। বাট ওয়ান্ডারফুল একটা স্টোরি। এবং চিন্তা করে দেখুন যে এই মহিলা সারা জীবনের জন্য কিন্তু পঙ্গু হয়ে গিয়েছিলেন। তার সেই পা আর কোনদিন তিনি সেই পায়ের সুস্থতা ফিরে পাননি। এবং তিনি পরে যে ঘটনাটা তার নাতিকেও নিয়ে যাওয়া হয় এবং খুব অদ্ভুত একটা ব্যাপার। এবং মৌলভী সাহেব এসে বলেন যেখানে অনেক জন আছে। আমরা অনেক বাসায় হয়তো ভাড়া নেই, আমরা যারা ঢাকা শহরে বিশেষ করে থাকি বা ঢাকার বাইরেও যারা বিভিন্ন বিভাগীয় শহরগুলো বা জেলা শহরগুলো থাকে, তাদের অনেকেরই বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কোনো বাসার কিন্তু আগের কোনো হিস্ট্রি জানি না। যখন বুঝতে পারি তখন সমস্যা শুরু হয়ে যায় এবং সমস্যা আক্রান্ত হয়ে যায়, তারপরে বুঝতে পারি তখন আর কতটুকু কি করার থাকে। তো একটু সাবধানে থাকবেন এই সমস্ত ব্যাপারে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive with Gramophone. হ্যালো রাসেল ভাই, আমার নাম সজীব। আমি টরন্টো কানাডা থেকে বলছি। আমি বাংলাদেশে একজন মেডিকেল ডক্টর ছিলাম, এখানে পড়াশোনা করছি। আমি ভূত এফএম অনেক পছন্দ করি এবং ছোটবেলা থেকে আমি নানান জনের কাছ থেকে ভূতের গল্প শুনতে ভালোবাসতাম এবং এখনো কেন জানি না অনেক গল্প অনেকের কাছ থেকে শুনি এবং অনেকেই তার জীবনের অনেক অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেন। তবে আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আমি বিশ্বাস করি কি করি না সে ব্যাপারটা আমি যাচ্ছি না। আমি যে ঘটনাটা বলবো সেটা এখানে একজন মেডিকেল ডক্টরের, যিনি ইন্ডিয়াতে মেডিসিনের স্পেশালিস্ট ছিলেন এবং উনি 2008 or 9 এই সময় উনি কানাডায় আসেন এবং এখানে মেডিকেলের লাইসেন্স পাওয়াটা খুব টাফ, সো উনি একটু স্ট্রাগল করছিলেন। তো যাই হোক, আমি আসি 2012-এ কানাডাতে। তখন উনি আমার সাথে এই ঘটনাটা শেয়ার করেন। উনি এর আগে কারোর সাথে শেয়ার করেননি বলে আমাকে জানিয়েছিলেন। ওনার নামটা আমি বলছি না কারণ উনি বারণ করেছেন। কারণ আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যেটা আমাদের দেশে বাংলাদেশে একটা রেডিওতে একটা প্রোগ্রাম হয়, আমি সেখানে শেয়ার করতে পারি কিনা। তো সে আমাকে পারমিশন দিয়েছে, বাট তার নামটা বলতে না করেছেন। যাই হোক, উনি 2010-এর দিকে একটি সিকিউরিটি জব নেন এখানে কানাডাতে, সার্ভাইভিং জব হিসেবে। তার ফ্যামিলি নিয়ে তিনি এখানে এসেছিলেন। যাই হোক, উনি মানুষটা ছিলেন অত্যন্ত লজিক্যাল, উনি লজিক ছাড়া কোনো কিছু এবং সায়েন্টিফিক ব্যাখ্যা ছাড়া কোনো কিছু এর আগে বিশ্বাস করতেন না। পাশাপাশি ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল যে উনি একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং উনি ধর্মটাকে অত্যন্ত যেটা আমরা বলি পারফেক্টলি উনি প্র্যাকটিস করার চেষ্টা করতেন সবসময়। ওনার বিশ্বাস সবকিছু লজিক এবং সায়েন্স এবং ধর্ম দুটো মিলে উনি একটা কম্বিনেশনে বাস করতেন, নিজস্ব একটা জগতে বাস করতেন। যাই হোক, ঘটনাটা যেটা হয়েছিল এটা কানাডাতে আপনারা হয়তো জানেন যে অধিকাংশ সময় এখানে উইন্টার থাকে। তো এটা জুন বা জুলাই মোস্ট প্রবাবলি এরকম একটা সময়কার ঘটনা যখন এখানে সামার থাকে আসলে। তো উনি বেশ কিছুদিন সিকিউরিটি জব করছিলেন, আমি কোম্পানিটার নাম বলছি না। তো সিকিউরিটি জবের একটা বৈশিষ্ট্য হচ্ছে অনেক সময় নাইট ডিউটি করতে হয় এবং নাইট ডিউটির শিফট গুলো 10 hours
আওয়ার্স অর 12 আওয়ার্স শিফট হয়, 10 থেকে 12 ঘন্টার একটা শিফট হয়। তো ওনাকে ওই দিন সঙ্গত কারণে উনি একটি কন্ডো বিল্ডিং এ ডিউটি করতেন, বিভিন্ন পার্মানেন্ট ভাবে উনি করতেন এটা, কিন্তু ওই দিন কোনো একটা কারণে ওনার একটা এক্সট্রা ডিউটি পড়ে যায় এবং ডিউটিটা পরে হচ্ছে এখানকারই টরন্টোর একটা গ্রেভিয়ার্ডে। তো প্রথমেই বলেছি যে উনি একটু ওনার ধর্মের দিকে উনি বেশ স্ট্রিক্ট ছিলেন, সো গ্রেভিয়ার্ডে যেতে বা সেখানে সময় কাটাতে উনি ঠিক খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। যাই হোক, তারপর উপায় না দেখে তার ম্যানেজার তাকে বলে যে তোমাকে ওখানে করতে হবে। সো তার শিফটটা ছিল বিকেল 5টা থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত। তো সে একটু একরোখা টাইপের মানুষ এবং একটু রাগী মানুষ, প্লাস তাকে যখন বলেছে যে আর কোনো উপায় নেই, সো সে বেশ রাগ করে বাসা থেকে খাবারটা আবার প্যাক করে ড্রাইভ করে জাস্ট গ্রেভিয়ার্ডের সামনে চলে আসে এবং সে ডিসাইড করে যে সে আসলে ভিতরে যাবে না। সো আমি আপনাদের যদি একটু বুঝিয়ে বলতে চাই যে নর্মাল সিকিউরিটি জবগুলো যেটা হয় যে তাকে পেট্রোল করতে হয়, এটা একটা নির্দিষ্ট এরিয়া আছে সেখান দিয়ে হাঁটতে হয় এবং কিছু পয়েন্ট আছে, মেশিন লাইক প্রক্সি পয়েন্ট বলে, সে হাতে একটা মেশিন থাকে, সেটা নিয়ে পেট্রোল করতে হয় এবং সেই প্রক্সি পয়েন্ট গুলোতে টাচ করতে হয় যাতে সে যে ডিউটিটা করেছে এটা একটা ডকুমেন্ট থাকে যে সে করেছে বা একটা প্রুফ থাকে। যাই হোক, বাট সে খুব রেগে গিয়েছিল এবং সে ডিসাইড করেছে যে সে আসলে যাবে না। ফার্স্ট থিং যে সে আসলে সেটা করবে না, বাট সে গাড়িতেই বসে থাকবে পুরোটা সময়। তো সে তার সাথে তার নোটস বইপত্র যা ছিল ওগুলো নিয়ে গেছে, খাবার টাবার নিয়ে সে ডিউটি স্টার্ট করেছে। বিকেল 5টা থেকে কফি টফি নিয়ে সে স্টার্ট করে দিয়েছে। সন্ধ্যা 7টা বা 8টা হয়ে গেছে, এই সময় সে কিছু খাবার টাবার খেলো, সে একটু গাড়ি থেকে বের হয়ে হাঁটাচলা করলো, বাট এটা আসলে সে গ্রেভিয়ার্ডের বাইরে রোড সাইডে সে পার্ক করে রেখেছে গাড়িটা। তো খেয়েছে, আবার গাড়িতে বসতেছে, 12 আওয়ার শিফট, ভালো লাগতেছে না। সো হঠাৎ করে সে একটা কল পায়। বাই দিস টাইম আমি একটি ব্যাপার জানিয়ে রাখি যে এখানকার সিস্টেমটা সিকিউরিটিতে যেটা, যে তাকে একটা নাম্বার আছে, কন্ট্রোল রুমের নাম্বার আছে, তুমি যখন ডিউটিতে আসো তোমাকে ওই সময় কল করে জানাতে হবে যে তুমি সাইন ইন করলা, এবং যখন বের হয়ে যাবে তখন তোমাকে সাইন আউট কল একটা করতে হয়। তো সে 5টার সময় সাইন ইন করেছিল। তো তার বস তাকে একটা সময় কল দেয় 8টা বা 9টার দিকে, রাতের দিকে, যে তোমার প্রক্সি পয়েন্ট গুলোতে তুমি টাচ করছো না বা এরকম একটা কিছু, এবং সেটার কারণটা সে জানতে চায়। তো সে বলে যে আই এম নট গুড ফিজিক্যালি, আমি একটু অসুস্থ ফিল করতেছি বা আমি একটু বিব্রত ফিল করতেছি যে আমি গ্রেভিয়ার্ডের ভিতরে যাবো কি যাবো না রাতের বেলা বা সামথিং লাইক দ্যাট। তো আমাদের ওই টাইমটা তো মূলত তখন আসলে সন্ধ্যা নামে, রাত 8টা 9টার দিকে, তখন এখানে সন্ধ্যাটাই, বিকাল যাচ্ছে বা সন্ধ্যা আসছে এরকম একটা কিছু। যাই হোক, উনি তখন ওনার ম্যানেজার তাকে বলে যে না, অ্যাটলিস্ট তুমি সন্ধ্যা রাত হওয়ার আগ পর্যন্ত তুমি একটা পেট্রোল করো বা সামথিং লাইক দ্যাট। সে বলে যে ঠিক আছে আমি করবো বা আমি করবো, এরকম একটা কিছু বলে দেয়, কিন্তু সে আসলে যায় না। সে আরো রেগে যায় এবং সে বসে থাকে। কিন্তু রাত 10টা-11টা যখন বাজে, সে তখন অলরেডি রাত হয়ে গেছে। তখন সে ভাবে যে না, আমি তো রাতটা হয়তো কমে যায় এবং সে ভাবে যে না ঠিক আছে আমি একটু যাই ভিতরে, অ্যাটলিস্ট কয়েকটা পয়েন্ট আমি টাচ করে আসি বা ওরকম কিছু। তো সে এটা ভেবে তার সাথে যে সে প্রক্সি পেন বলে যেটাকে, সেটা সাথে নিয়ে তার প্যাট্রন এবং আরো যেগুলো সাথে থাকে সেগুলো নিয়ে সে হকি টকি সবকিছু নিয়ে সে বের হলো। বের হয়ে সে গ্রেভিয়ার্ডের গেটটা সাধারণত লক করা থাকে এবং ওই যারা ডিউটিতে থাকে তাদেরকে চাবি দেয়া থাকে, যেটুকু এরিয়া তারা হাঁটতে পারবে ওইটুকুতে তারা লক খুলে যেতে পারে। তো উনি যথারীতি ঢুকলেন, তালা খুলে উনি ঢুকলেন ভিতরে, এবং এখানকার গ্রেভিয়ার্ড বিশাল এলাকা, রাসেল ভাই, এটা বলে বোঝানো যাবে না, অনেক বড় বড় জায়গা নিয়ে হয়। এবং উনি স্টার্ট করলেন, কয়েকটা পয়েন্ট তিনি টাচ করলেন, ততক্ষণ অন্ধকার হয়ে গেছে। এবং এই যে গ্রেভিয়ার্ডটার কথা বলছিলাম, এটা একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত, সার্টেন এরিয়া পর্যন্ত লাইটিং এর ব্যবস্থা ছিল, তারপরে আর লাইটিং নাই, পুরো অন্ধকার। তো উনি কিছু দূর হেঁটে হেঁটে কয়েকটা পয়েন্ট, খুব বেশি দূর উনি যাননি, কয়েকটা পয়েন্ট টাচ করেছেন।
টাচ করার পরে হঠাৎ করে উনি বুঝতে পারলেন যে ওনার মনে আছে যেটা যে উনি জাস্ট গেট দিয়ে ঢুকে রাইট সাইডে একটু টার্ন করে কিছুটা দূর সোজা হেঁটেছেন, সো সে ব্যাক করে ওই পথে ফিরতে গেলেন। বাট উনি যখন ফিরতে গেলেন তখন উনি তার রাস্তাটা খুঁজে পাচ্ছেন না, কিন্তু উনি যে রাস্তাতে যাচ্ছিলেন সেখানে তখনও আলো ছিল। সো উনি একটু কনফিউজড হয়ে গেলেন যে ওনার কাছে মনে হচ্ছিল উনি মিডল অফ নোওয়্যার এরকম একটা জায়গায় উনি দাঁড়িয়ে আছেন, যে উনি অনেক দূর চলে আসছেন এরকম একটা কিছু। সো উনি একটু রেগে যাচ্ছেন আবার, যেটা কি হচ্ছে, আমি কোথা দিয়ে আসলাম, আমি চিনতে পারছি না, এবং আমি কি ব্যাপার, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, স্টাডি করতে হবে। ভয় ব্যাপারটা আমার তখনও আসেনি। তো উনি কিছু দূর আসলেন, আসার পর হাঁটতেছেন, হেঁটে যত সময় যাচ্ছে উনি আরো রেগে যাচ্ছেন, এবং একটা সময় উনি বুঝতে পারলেন প্রায় 40 থেকে 50 মিনিট হাঁটার পর যে উনি আসলে হারিয়ে গেছেন এবং উনি কোনো কিছুই আর খুঁজে পাচ্ছেন না। তখন তার ভিতর একটু একটু ভয় শুরু হয় এবং উনি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না যে তিনি কেন হারিয়ে গেলেন। তিনি জাস্ট 10 মিনিট হেঁটে আসছেন এবং তারপর থেকে তিনি এখন কোথাও সে গেটটা খুঁজে পাচ্ছেন না। বাই দিস টাইম সে যে গ্রেভিয়ার্ডের যে কবরগুলো ছিল সেখানে পুরাতন ফুল, সেখানকার গন্ধ, সবকিছু, চারিদিকে নীরবতা, একটু অন্ধকার ভাব, মাঝে মাঝে একটু বিভিন্ন পোকার ডাক, সবকিছু মিলিয়ে উনি তখন ভয় পেতে শুরু করলেন। তার রাগটা তখন ভয়ে রূপান্তরিত হতে শুরু করলেন। তো তখন তিনি তার ধর্মীয় যে জিনিসগুলো তিনি জানতেন, হিন্দু ধর্মের যেসব বিষয়গুলো, সেগুলো সে মন্ত্র পড়া বা ওগুলো বা দেব দেবতার নাম তিনি নিতে শুরু করলেন এবং তার কাছে তখন সাইন্টিফিক ব্যাখ্যার ঊর্ধ্বে চলে যাচ্ছে। আস্তে আস্তে তিনি ঘেমে যাচ্ছেন বা সবকিছু। হঠাৎ করে উনি যখন এরকম এলোমেলো সময়ের ভিতর দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনি শুনতে পেলেন যে কোন একটা কবর থেকে একটা আওয়াজ তিনি পেলেন। রাসেল ভাই, আমি জানি না উনি যেটা বললেন যে সেটা মানুষের হবে কিনা বা তার মনে হলো কেউ বলল যে come here, something like that. So এবং তিনি কেন জানি চলে গেলেন সেই কবরটার কাছে। উনি চলে গেলেন, যাবার পর উনি যেভাবে আমাকে বলেছেন যে যাওয়ার পর ওনার কাছে মনে হচ্ছিল যে উনি যে কবরটার দিকে তাকিয়েছিলেন ওনার চারদিকে পুরোটা অন্ধকার হয়ে গেছে। ওনার জাস্ট উনি দেখতে পাচ্ছিলেন যে উনি একটা পাইপের ভিতর দিয়ে তাকালে যেমন হয়, উনি শুধু কবরটাকেই দেখতে পাচ্ছিলেন আর সারাউন্ডিং সবকিছুই নিথুর অন্ধকার হয়ে গিয়েছিল। তো উনি সেখানে পাথর যেটা থাকে সেখানে হেলান দিয়ে উনি প্রথমে বসে পড়েন। উনি বুঝে যাচ্ছিলেন যে ওনার নিজের উপর কন্ট্রোল আর থাকতেছেন না এবং উনি একজন মেডিকেল ডক্টর। উনি বুঝতে পারছিলেন যে উনি ভয়ে হয়তো এরকম কিছু হচ্ছে, তারপর তার উপর তার কোনো কন্ট্রোল ছিল না। তারপর তিনি যেভাবে বলেছেন যে তিনি নাকি সেখানে শুয়ে পড়েন, জাস্ট কবরটার উপরে তিনি শুয়ে পড়েন এবং তিনি উপরের দিকে তাকানো ছিলেন। পুরো শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল, সে টের পাচ্ছিল। তার ভিতর তখন আর কোনো ভয় কাজ করছিল না। তার কাছে মনে হচ্ছিল যে সে নাকি খুব নিরাপদ একটা জায়গায় অবস্থান করছেন। মজার ব্যাপার হচ্ছে তারপর থেকে সে প্রত্যেকটা মোমেন্ট নাকি দেখেছেন যে আশেপাশে মাঝে মাঝে কারো হাঁটার শব্দ হচ্ছে, পাতার উপর দিকে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে, কোনো গন্ধ পাচ্ছে, সেটা প্রাণী হতে পারে বা বিভিন্ন ডিফারেন্ট স্মেল তার নাকে আসতে শুরু করে। বাট তিনি কোনো কিছুই দেখছিলেন না যে ভৌতিক কিছু বা কিছু, কিন্তু মনে হচ্ছিল যে অনেকে হাঁটাচলা করছে সাধারণ। এটা একটু সরগরম হয়ে উঠল, রাত যত গভীর হতে থাকে। তিনি তখনও সময় জ্ঞান তার কিছু নাই, কয়টা বাজে কেমন বাজে কিছুই জানেন না তিনি। তারপর তিনি বললেন যে আমি পুরোটা সময়, অনেকটা সময় আমি খেয়াল করতেছি চলে যাচ্ছে, কিন্তু তার কাছে খারাপ লাগছে না বা ভয় লাগতেছে না। উনি শুয়ে আছেন, আকাশের দিকে তাকিয়ে থাকেন, মাঝে মাঝে পোকা ডাকিগুলো শুনছেন। শুনতে শুনতে এরকম করে যেতে যেতে এক সময় তিনি বুঝতে পারলেন যে আকাশটা ফর্সা হয়ে যাচ্ছে, তার মানে ভোর হয়ে যাচ্ছে। অদ্ভুত জিনিসটা হচ্ছে এখানে যে তারপরে আস্তে আস্তে ভোর হয়ে নাকি যায়, চারিদিকে আলো ফুটে উঠে।
তারপর তিনি অপেক্ষা করেন, তিনি ওঠার চেষ্টা করেন, কিন্তু উঠতে পারেন না। কিন্তু তার কাছে ভালো লাগতেছিল, মানে সে যে উঠতে পারছেন না বা তার খারাপ লাগছিল না, যে ঠিক আছে আমি ভালোই লাগতেছে এরকম একটা কিছু। কিছুক্ষণ পর তিনি আসলে ভয়টা পান দিনের আলোতে, যখন তিনি খেয়াল করলেন যে মাঝে মাঝে সেই ক্লিন করার জন্য এই ধরনের গ্রেভইয়ার্ড গুলোতে অনেক সময় বিশাল এরিয়া, যেহেতু ওরা ওই ট্রলি ট্র্যাপের এক ধরনের ছোট গাড়ির মতো যে জিনিসগুলো ওগুলো নিয়ে বিভিন্ন স্টাফ অনেক সময় ক্লিন করে বা ই করে। উনি দেখলেন যে তার আশেপাশে যে বাঁধানো ছোট ছোট সরু পথগুলো, সেখান থেকে সেরকম সেই গাড়িগুলো মাঝে মাঝে যাচ্ছে, এবং সারাটা দিন তিনি সেটা খেয়াল করেছেন যে অনেকে সেখানে আসছে যে বিভিন্ন কবরগুলোতে ফুল দেওয়ার জন্য, দেখার জন্য। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তার আশপাশ দিয়ে যে মানুষগুলো যাচ্ছে তাকে কেউ একনলেজ করছে না, তাকে কেউ দেখছে না, এবং সে অনেক কথা বলার চেষ্টা করছে যে আমাকে তুলে ধরো বা কিছু একটা, কিন্তু কেউ সেটা, সে যে একটা মানুষ এবং সে যে একটা অস্তিত্ব সেখানে শুয়ে আছে, সেটা নাকি কেউই একনলেজ করছিল না। এবং সারাটা দিন মানুষ রাতে ভয় পায়, সে সারাটা দিন সেরকম, সে অবাক যতটা হচ্ছিল, এবং সে বলছিল যে আমি পুরো সুস্থ মস্তিষ্কে আছি, মানে আমি সবকিছু দেখছি কিন্তু আমি কিছু নড়াচড়া করতে পারছি না, আমি কথা বলতে পারছি না, ইভেন আমি আমার নাকটাকেও দেখতেছি, আমি যে একটা মানুষ আছি, শুয়ে আছি, আমি আমাকে দেখছি মাঝে মাঝে, যে চোখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, কিন্তু কেউ আমাকে দেখছে না, আমি সেই কবরটার উপর শুয়ে আছি। এইটা ছিল তার কাছে সবচেয়ে ভয়ের ব্যাপার। তখন সে দিনের বেলা সে ভয়ে, প্রচন্ড ভয়ে সে উপড়ে গেছে যে কি হচ্ছে এটা আমার সাথে, এবং সে তখন তার ধর্মীয় অনেক কিছুই সে করছে, অনেক করছে, মন্ত্র পড়ার চেষ্টা করছে, কিন্তু কিছুই হচ্ছে না। যাই হোক, সারাটা দিন সে এভাবে পার করেন। আবার সে বিকেল চলে আসে, সন্ধ্যা নেমে আসে, এবং সব আস্তে আস্তে আবার নীরব হয়ে যায়, মানুষ সব ফাঁকা হয়ে যায়, এবং আবার সেই রাত চলে আসে। এবং সে বলছিল যে তখন ভয় পেতে পেতে, সারাটা দিন ভয় পেয়ে যখন রাতটা নেমে আসলো, তার কাছে কেন যেন মনে হচ্ছিল যে এখন আমার শান্তি, অন্তত কেউ দেখেও আমাকে দেখছে না, এই কষ্টটা নেই। তারপর কোন একটা সময় সে নাকি প্রচন্ড তার কষ্ট হয় এবং সে কান্নাকাটি করে। সে বুঝতে পারে যে তার চোখ থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, সে কাঁদতেছে, সে তার ভগবানের কাছে অনেক কিছু প্রার্থনা করছে যে কি হচ্ছে আমার সাথে, বাসায় তার স্ত্রী সন্তানরা আছে, তাদের কথা সে মনে করছে, এবং সে যে একটা রাগী জীবনের ভিতর দিয়ে পার করেছে, বা তার কর্মজীবন যে মেডিকেলের যে অনেক বিষয়, সায়েন্টিফিক বিষয়, সবকিছু তার কাছে তখন অর্থহীন মনে হতে শুরু করলো। সবকিছু মিলিয়ে সে তখন একসময় ঘুমিয়ে পড়ে, এবং ঘুম থেকে তার যখন ঘুমটা ভাঙে তখন নাকি সে দেখে যে একটু বিকেল বা সন্ধ্যা টাইপের কিছু একটা, মাঝামাঝি, যে রাতও হয়নি বা বিকেলটাও ঢলে পড়েছে এরকম একটা সময়। তখন সে খেয়াল করলো সে উঠতে পারছে। তখন সে উঠে এবং ছোটাছুটি শুরু করে যে কি হলো, এবং কবরটার দিকে সে আর ফিরে তাকায় না। সে তখন দৌড়তে শুরু করে, এবং প্রায় 15-20 মিনিট দৌড়ানোর পর সে গেটটা খুঁজে পায়, বের হওয়া গেটটা, এবং সে বের হয়ে যেখানে সে গাড়িটা রেখেছিল সেখানে সে ফিরে যায়, গিয়ে দেখে তার গাড়িটা সেখানে নেই। তো যাই হোক, সে তখন দ্রুততার সাথে কিছু দূর গিয়ে একটা রাইডের হেল্প নেয়, একটা পার্সনের হেল্প নিয়ে সে একটা স্টেশনে যায়। স্টেশনে গিয়ে সে তার বাড়িতে কল করে যে সবাই ঠিক আছে কিনা বা কি কোথায়। তো বাড়িতে কল করার পর তার ওয়াইফ সেলফোন যখন ধরে, তিনি বলে যে তুমি 2 দিন কোথায় ছিলে, আমরা পুলিশে
কেস করেছি, আমরা অনেক কিছু ইনফর্ম করেছি, তোমাকে খোঁজা হচ্ছে, তোমার অফিস থেকে তোমার স্টাফরা খোঁজার চেষ্টা করছে, তুমি কোথায় ছিলে, তুমি অ্যাড্রেস বলো, তুমি কোথায় ছিলে, তোমার ফোনে লাইন যাচ্ছিল না, কোনো কিছু হচ্ছিল না। তুমি তখন হন্তদন্ত হয়ে, যাই হোক সব তাকে অ্যাড্রেস দিয়ে থাকে, তার অফিসের কন্ট্রোল রুমে তার ওয়াইফ কল করে, সেখান থেকে কন্ট্রোল রুম থেকে লোকজন এসে, তার কলিগরা এসে তাকে তখন এই ঘরে যে তুমি কোথায়, তুমি কি কিডন্যাপ হয়েছো বা কি হয়েছে তোমার, কোথায় তুমি, সবকিছু। তো উনি কাউকে কিছু বলেন না, উনি শুধু বলেছিলেন যে আমার ভালো লাগছিল না বা আমি কিছু একটা, আমাকে হসপিটালে যেতে হবে, সামথিং লাইক দ্যাট। যাই হোক, ঘটনার শেষটা উনি যখন আমাকে বলছিলেন যে ওনার ওয়াইফকেও বা কলিগদেরকেও উনি পরিষ্কার ভাবে কিছু বলেন নাই আসলে, কিন্তু উনি কেন আমার সাথে শেয়ার করলেন সেটাও আমি বুঝি নাই। কিন্তু উনি জাস্ট একটা কথা বলছিলেন আমাকে যে এটার ব্যাখ্যা উনি এখনো খুঁজে পান নাই, যে এটা কি কোনো ভৌতিক ব্যাপার নাকি ওনার জীবন থেকে যে 2টি দিন, তার মানুষ সবাই বলছে 2টি দিন, কিন্তু ওনার কাছে ছিল ওই দিন রাতটা, যেদিন তিনি আসলে ডিউটিতে গিয়েছিলেন, এবং পরের দিন সারাদিন এবং পরের রাতটা, এই পুরোটা সময় তিনি যে সেখানে শুয়েছিলেন এবং কেউ তাকে তার পাশ দিয়ে মানুষজন গিয়েছে দেখে নাই, এবং ওনার কাছে এটা একটা বিস্ময়। এবং এখন উনি অনেক পরিবর্তন হয়েছে, যেটা আমাকে বলেছেন, আমি যেহেতু তার আগের সময়টা দেখি নাই, তাকে জানি নাই, বাট উনি বলেছেন যে পৃথিবীটা আমরা যে বেঁচে আছি, আমরা ধর্ম নিয়ে, আমরা বিজ্ঞান নিয়ে, আমরা অনেক কিছু নিয়ে, অনেক কিছু নিয়ে আলোচনা করি, কিন্তু তার এই অভিজ্ঞতাটা তাকে এটা বুঝিয়ে দিয়েছে যে সবকিছুর ঊর্ধ্বেও একটা অজানা কিছু আছে, একটা অজানা জগৎ বলি আমরা, অজানা বিজ্ঞান বলি, অজানা ধর্ম বলি, অজানা সত্য বলি, যাই বলি, সেটা আসলে যারা অভিজ্ঞতা না করে, জিনিসটা এক্সপিরিয়েন্স না করে, তারা জিনিসটা জানে না, এবং তার কাছে জীবনের মানেটা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তাই ভূত বা ভৌতিক বা অনেক কিছুই অনেকে অনেক রকম অভিজ্ঞতা অর্জন করে, কিন্তু তার কাছে জিনিসটা ছিল একটু অন্যরকম। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার কাছে আরো অনেক 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 অভিজ্ঞতার গল্প আছে, যেগুলো আমি হয়তো ভাবে এক্সপিরিয়েন্স করি নাই, কিন্তু মানুষ আমাকে বলেছে। ভালো লাগলে এটা শুনিয়ে দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। Bhoot FM. The night comes alive with Gramophone. নাম আছে, ওই নামটাই আমাকে চেনে, একটু ছদ্মনামে মাঝে মধ্যে লেখালেখি করি। আচ্ছা, ওই নামটা বলতে চাচ্ছি। আচ্ছা বলেন প্লিজ। আমি অরণ্য চিরহরিত বলছি, আমি মিরপুর থেকে এসেছি। রাসেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সব বন্ধুদেরকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আমি কি আমার আমার খুব হজম ফ্রেন্ড ছিলেন উনি, আর আমি একসাথে মিউজিক শুরু করি 2001-2 এর দিকে। উনি ড্রামস প্লে করতেন, আমি বেস গিটার বাজাতাম, এবং এখনো একটা ব্যান্ডের সাথে বাজাচ্ছি। তো খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের ভিতরে, খুবই অধিকার ফলানোর একটা ব্যাপার ছিল। আর মানে একসাথে এক বিছানায় ঘুমানো, একসাথে দিনের পর দিন প্র্যাকটিস প্রোগ্রাম আমরা করেছি। তো যারা মিউজিশিয়ানস আছেন তারা জানেন এরকম অনেকের সাথে অনেকের বন্ধুত্ব থাকে। তো উনি ডিসেম্বর 2015-এ স্ট্রোক করে হঠাৎ মারা যান। তারপর থেকে আমি এবং ও রিলেটেড যত লোকজন ছিল সবাই ওকে অনেক মিস করি, বিশেষ করে আমি তো অনেক মিস করি। তো একদিন এই রিসেন্টলি এপ্রিল মাসের ঘটনা, এপ্রিল মাসে ঢাকার বাইরে একটা শো ছিল, শো থেকে ফেরার পথে আমাকে আমাদের মাইক্রো আসবেন আর রামপুরা পর্যন্ত আমাকে ড্রপ করে, মামা আজকে একটু আপনার মতো মিরপুর চলে যান। তো আমি একটা সিএনজি ঠিক করি। তার আগে বলে নেওয়া ভালো, ও ছিল যশোরের, আমার সাথে প্রায় মজা করতো। ওকে যদি কোনো শোতে আমি ইনভাইট করতে না পারতাম যে ভালোই আছিস, মজা করছিস, শো করছিস, আমাকে দিচ্ছিস না, এই কথাটা প্রায় বলতো আমাকে। কাউকে বলতো না, শুধু আমাকেই হয়তো বলতো। তো এরকম আমি যখন একটা সিএনজি ঠিক করি, রাত তখন প্রায় 1টা থেকে 2টার কাছাকাছি, সিএনজি আলার ভয়েসটা ছিল ঠিক সেই ছেলেটার মতো, বাট আমি তখন কিচ্ছু খেয়াল করি নাই। আমি যখন মিরপুরে আমার ফ্ল্যাটের নিচে এসে দাঁড়াই, তখন ওকে আমি 250 টাকায় ঠিক করি। তখন আমি 500 টাকার নোট দেওয়ার পরে আমাকে 250 টাকা ব্যাক করে। আমি ঠিক যখন টাকাটা গুনে রেখেছিলাম 250 টাকা, যখন আমি গ্যারেজে ঢুকে পড়ি, জাস্ট আমি শুনলাম যে খুব শো করে বেড়াচ্ছিস, খুব ভালোই আছিস, আমাকে নিচ্ছিস না, আমাকে শো দিচ্ছিস না। আমি স্পষ্ট শুনেছি রাসেল ভাই, আমি এটা একদম নিজের কানে শুনেছেন? একদম নিজের কানে শুনেছি। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে লিসেনাররা কিভাবে বিশ্বাস করবেন। আমি
ওকে খোঁজার জন্য জাস্ট বের হলাম এবং সিএনজিটা আমি ভ্যানিশ হতে দেখি নাই, সিএনজিটা ওর গতিতে চলে গেল। আর যেটা একদমই অবিশ্বাস্য, যেটা আমি হয়তো এখনো বিশ্বাস করি না, আমার মনে হয় যে আমি টাকাগুলা রেখেছিলাম, বাট আমি আমার গোনা টাকা, আমি শোতে গেলে একটা সার্টেন মানি নিয়ে যাই আর যেটা নিয়ে আসি সেটা তো আমার পকেটেই থাকে। আমি দেখলাম যে 500 টাকার নোট আমি ওকে দিয়েছি, আমার 250 টাকা ব্যাক পাওয়ার কথা, কিন্তু আমার যে 1000 টাকার নোটগুলো আমার পেমেন্টস, ওইটা এক সাইডে ছিল মানি ব্যাগের, 2টা পার্ট ছিল আপনি জানেন, আরেকটা পার্টে 3টা 500 টাকার নোট। এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এই আর এরপর থেকে আমি আসলে রাতে ঠিক মতো ঘুমাইতে পারি না, ওকে আমি প্রায় ওর অস্তিত্ব টের পাই। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা সময় পেলে আপনার কাছে আবারও ফিরে আসবো। ছোট্ট ঘটনা পড়ি, যে ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন। খুবই ছোট একটা ঘটনা, কিন্তু ঘটনাটা একটু আজব ধরনের। আসলে নতুন নতুন ঘটনা মানে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা আমরা সবসময় থাকি, এবং আমাদের তো সেটা বানিয়ে লেখার কোনো উপায় নেই। যখন আপনারা পাঠান নতুন কিছু, তখনই আমরা সেটা পড়তে পারি। খুব অন্যরকম একটা ঘটনা। হয়তো অনেকের যারা বিশেষ করে অনেক কিছু পোষেন, যাদের পেটস রয়েছে, তারা হয়তো এই সমস্ত জিনিস জানেন। পেট অ্যানিমেল যাদের বাসায় আছে তারা হয়তো জানেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন এবং ভালো থাকেন সবসময়। আমার নাম সৈকত, থাকি রাজশাহী মেডিকেল ঘোষপাড়াতে। আমার নিজের চোখে দেখা ইনফ্যাক্ট আমার বড় আব্বুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা পাঠালাম। ঘটনাটি কতটুকু ভৌতিক জানি না, কিন্তু আমার জন্য ছিল ভয়ঙ্কর। আমার এক্সাম চলার কারণে আমি স্টুডিওতে উপস্থিত হতে পারলাম না, তাই ঘটনাটি লিখে পাঠালাম। এটি 2 বছর আগের ঘটনা। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমার বড় আব্বু ছিলেন সরকারি পুলিশ কর্মকর্তা। আমাদের বাড়িটি ছিল কিছুটা পুরনো। মুক্তিযুদ্ধের পর আমার দাদু এবং আমার বড় আব্বু মিলে বাড়িটি তৈরি করেছিলেন। বাড়ির চারিদিকে ছিল প্রচুর জায়গা, বাড়ির পিছনে ছিল বাঁশঝাড় এবং ডান পাশে বাগান। আমার বড় আব্বু চাকরির শেষ বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। তার কয়েক মাস পরেই তিনি মারা যান, এবং ঘটনাটি শুরু হয় বড় আব্বুর মারা যাবার পর। আগেই বলে রাখি, আমাদের দাদু বাড়িতে আমার দাদি, আপু এবং সেজো আব্বু ও 2 ছেলে থাকতো। আমার বড় আব্বু অসুস্থ হবার পর আমার সেজো আব্বু বাড়িতে একটি কুকুর আনে পোষার জন্য। আমার সেজো আব্বু পশু পুষতে খুব ভালোবাসতেন, তাই সে কুকুরটিকে এনেছেন, এবং কুকুরটি ছিল কালচে রঙের এবং স্বাস্থ্যবান ও প্রচুর সাহসী। এক কথায় পুরো বাড়িটি সে একাই পাহারা দিত। এভাবে কয়েক মাস চলার পর আমার বড় আব্বু মারা যান। শুরু হয় তারপর থেকেই সেই ঘটনা। যেদিন আমার আব্বু মারা যান সেদিনও কুকুরটি আমাদের বাড়িতে ছিল, কিন্তু আমার বড় আব্বুকে দাফন কাজ সম্পন্ন হবার পর আমরা কুকুরটিকে আর খুঁজে পাইনি। সারা শহরে কুকুরটিকে খোঁজা হয়েছিল, মাইকিং করা হয়েছিল, তবুও কুকুরটিকে আর পাওয়া যায়নি। ঘটনাটি জানার 2 দিন পরে আমাদের এলাকার ইমাম সাহেব আমাদের বাসায় আসেন এবং বলেন ওই কুকুরটি আসলে কুকুর ছিল না, এবং তিনি এই বিষয় নিয়ে আলোচনা করতে নিষেধ করেন। তারপরই বিষয়টি আমরা আর ঘাটাঘাটি করিনি, এবং এটি ছিল ঘটনা। আমি জানি যে এটা নিয়ে অনেকের হয়তো অনেক মতামত রয়েছে, সেই মতামতগুলো আমি জানতে চাই, শুনতে চাই, এবং এই কুকুরটি কোথা থেকে এলো এবং কেন একটা আবার হঠাৎ করে একদিন যেভাবে তাকে আনা হয়েছিল, তাকে তো নিয়ে আসা হয়েছিল, কিন্তু যেভাবে চলে গেল, কেন চলে গেল, এই প্রশ্নগুলো কিন্তু প্রশ্ন হয়ে আছে আমাদের কাছে। রাহাত, হ্যালো লিসেনার, আমি আসিফ আহমেদ, ঢাকার কেরানীগঞ্জে থাকি। জি, প্রথমেই ধন্যবাদ রাসেল ভাইকে। আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, তো ঘটনাটা আসলে আম্মুর কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটেছিল আমার নানা ভাইয়ের সাথে। আমাদের নানা বাড়ি হচ্ছে বরিশালের স্বরূপকাঠিতে, সন্ধ্যা নদীর পাড়ে। আমার নানা ভাই কাঠের ব্যবসা করতেন, তো উনি সুন্দরবন থেকে কাঠ নিয়ে আসতেন। তো তখন তো এরকম ইঞ্জিন ছিল না, বড় নৌকায় করে 3-4 জন মাঝি মাল্লা নিয়ে কাঠ নিয়ে আসতেন। তো সেবারও উনি কাঠ নিয়ে ফিরছিলেন, তো প্রায় 3 থেকে 4 দিন লাগতো পৌঁছাতে গ্রামে। সুন্দরবন থেকে ফেরার পথে বাইপাসের মতো ছিল, সেখান থেকে গেলে অনেকটা শর্টকাটেই যাওয়া যায়, প্রায় আধা বেলার মতন সময় বেঁচে যায়। তো মাঝি মাল্লারা অনেকটাই নারাজ ছিল যাওয়ার জন্য, ওই জায়গাটা তেমন একটা ভালো ছিল না। তারপরও নানার ওখান থেকেই যাওয়া হয়। তো মধ্যরাতের মতো হয়ে যায়, তখন মাঝি মাল্লারা বেশিরভাগ ঘুমিয়ে গেছে। হঠাৎ 2-1 দেখতে পায় যে সরু খালের ওই পাশে যে ঘন জঙ্গল, সেখানে একটা নববধূ হাতে কুপি নিয়ে যাচ্ছে নৌকার পাশে পাশে। তো প্রথমে তারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না, পরে ভয়ে নানাকে ডাকে। তো নানাও প্রচন্ড ভয় পেয়ে যায়, সবাইকে
দোয়া দুরূদ পরে ফু দিয়ে দেয়। এরপর কিছুক্ষণ পর আর দেখা যায় না। পরে সকাল হয়ে যায়, সন্ধ্যা নদীতে এসে পড়ে নৌকা। তো হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়, প্রচন্ড ঝড়, নৌকা অনেকটাই ডুবে যাচ্ছে এরকম অবস্থা। তো নৌকা উল্টে যায় এক সময়। সবাই যে যার মতন সাঁতরাচ্ছিল। নানা ভাই অনেকটাই সাঁতরাচ্ছিলেন, কিন্তু শেষ সময়ে আর পারছিলেন না। ঠিক তখনই সে আবছা ভাবে দেখতে পায় যে একটা নতুন বউয়ের মতন একটা মুখ। তো এরপর আর তার কিছু মনে থাকে না। তো পরে গ্রামবাসী তাকে নদীর তীরে খুঁজে পায়। তো এরপর নানা প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন শেষ সময়ে। এরপর আর উনি আসলে ওই অসুস্থতা থেকে আর কখনোই উঠতে পারেননি। এটার কোনো ব্যাখ্যা পাওয়া গেছে? কি দেখেছিলেন উনি বা কি কারণে অসুস্থ হলেন, এরকম কোনো কিছু বোঝা গেছে কি? আসলে ওই জায়গাটায় জিনিসটা আপনি কেন প্যারানরমাল বলছেন? হ্যাঁ, ওটা কারণ কি, ওই জায়গাটা ছিল একদম ঘন জঙ্গল এবং লোকালয় থেকে প্রচন্ড দূর। ওখানে আসলে ওই সময়ে মধ্যরাত্রে একটা নববধূ দেখতে পাওয়ার কথা না। আর তার হাতে একটা কুপি ছিল। এই বিষয়টাও আসলে তারা কখনোই বের করতে পারেন নাই যে বিষয়টা কি ছিল। সেটার কোনো লোকালয় ছিল না, আপনি সেটা বলছেন? হ্যাঁ, সেটা কোনো লোকালয় ছিল না, এবং সেখানে একটা মেয়ে দেখা বা একজন গৃহবধূকে দেখা খুবই অস্বাভাবিক ছিল যে গৃহবধূকে নাকি কুপি নিয়ে দাঁড়িয়ে আছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ছোট্ট বিরতি যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরা চলে আসছি, আবারও ফিরে আসছি আমাদের আহমেদ বাবু ভাইয়ের কাছে, এবং তার কাছ থেকে আমরা আমাদের পরবর্তী ঘটনাটা শুনবো। এই ঘটনাটা কোথায় ঘটেছিল একটু যদি বলতে পারেন? রাসেল ভাই, এটা আপনার ঢাকার ঘটনা। জি, ঢাকার ঘটনা। এটা মনিকা আপু নামে একজনের কাছে শোনা। উনি এখন ডক্টর। উনি যখন স্টুডেন্ট ছিলেন তখনকার কাহিনী। তো উনি যখন মেডিকেলে পড়তেন, প্রথম যখন ভর্তি হন, তো তখনকার কাহিনী আর কি। আচ্ছা। তো উনি যখন মেডিকেলে প্রথম ভর্তি হন, উনি রেগুলার ক্লাস করতেন এবং সবকিছু করতেন। তো একটা সময় আসলো যখন ওনাদেরকে আপনার ওই যে অটোপসি আর কি, কাটাকাটির ব্যাপারগুলো শেখানো হয়। আচ্ছা। তো উনি একটা বডি পেলেন একবার। তো তখন জিনিসটা ছিল যে একা কাটতে হয় আর কি, এরকম একটা সিচুয়েশন আসে। তো একবার একটা বডি পেলেন কাটার জন্য। তো যে দেখলেন যে বডিটা হচ্ছে একটা কিশোরের, ছোট বাচ্চার আর কি। হ্যাঁ, তো উনি ওই বডিটা কাটার সময় কেমন একটা অস্বস্তি ফিল করছিলেন আর কি। সে ফেল আনইজি ফিল করছিল, কারণ এটা ফুল গ্রোন না, এবং এমনিও উনি এতটা মেন্টালি স্ট্রং ছিলেন না আর কি। তো যাই হোক, তো উনি যখন কাটছেন তখন উনি একটা পর্যায়ে নাকি ওনার মনে হয়েছিল যে বাচ্চাটা মুখ থেকে হা করে একটা মুখটা খুলে একটা বাতাস নিঃশ্বাস বের করে দেয়। আচ্ছা। এবং এটা তো উনি বেশ চমকায় উঠে আর কি, ভয় পান। তো ভয় পান, তো উনি কিছুক্ষণের জন্য থেমে যান এবং উনি ওখানে কল করেন। ওনার বাইরে নাকি ছিলেন, সে আসছে, আসার পর কি হয়েছে বলছে যে আমি একটু অস্বস্তি ফিল করছি। উনি ঘটনাটা কাউকে বলে না। তো এরপর থেকে ওনার এই প্রবলেমটা শুরু হয়। উনি নাকি রাতের বেলা যখন ওই বাসায় ব্যাক করতেন, অনেক সময় ওনার মনে হতো যে ওনার রুমের মধ্যে কোনো বাচ্চা কাঁদতেছে। আচ্ছা। সুরে কাঁদতেছে, বেশ আপনার একটা নাকি সুরে কাঁদতেছে ওখানে। তো উনি খুব ভয় পেতেন। তো উনি একদিন রাতের বেলা উনি এরকম শুয়ে আছেন, তো এরকম কান্নার শব্দ হচ্ছে। তো উনি তাকায় দেখেন যে একটা ছায়ার মতো, দেখে মনে হচ্ছে যে বেশ লম্বা না, বাচ্চার মতো ওখানে বসে আছে। আচ্ছা। তো উনি খুব ভয় পান। ভয় পেয়ে উনি যে চিৎকার করেন না, যেহেতু উনি মেডিকেলের ছাত্রী এবং ওনার নাই। তো উনি বাসায় যে ওনার আম্মাকে ডাকেন, ডেকে বলেন যে আম্মা, আমি এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম এবং এরকম মাঝে মাঝে আমি দেখতেছি। এবং এমন সিচুয়েশন হয়ে গেছিল যে উনি বাথরুমে গেলে মনে হতো যে বাথরুমের দরজার বাইরে বাচ্চার শব্দ শুনতেছেন। আচ্ছা। এরকম। তো উনি নিজেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন অনেক কিছু, যে আসলে এটা আপনার যে ওনার মেন্টাল কোনো ব্যাপার, উনি হয়তো খারাপ ফিল করছিল বা ওনার কোনো একটা ভেতরকার অপরাধ বোধ বা কিছু থেকে আর কি, উনি যখন কাটতেছে হয়তো খারাপ লাগছে ওনার কাছে, ওটার থেকে হয়তো আসছে। বাট উনি তারপরও এই জিনিসটা যেহেতু ওনার সাথে কন্টিনিউসলি হচ্ছে, হ্যাঁ, এবং ওনার এমন হয়েছিল যে উনি ওনার বাবা ওনাকে পড়াশোনার জন্য আলাদাভাবে রুম করে দিয়েছিল, বেশ উপরের বিল্ডিং এর 4-5 তলার উপরে থাকতো আর কি। তো উনি ওখানে প্রায় ওনার মনে হতো যে বারান্দার মধ্যে কে দাঁড়ায় আছে, তো এরকম ভয় পেত। তো উনি ওই মর্গের সাথে ওখানে যে কাটতো, ওখানে দারোয়ানের সাথে উনি খোঁজ খবর করেন, করে বলেন যে আসলে আমি যে একটা বডি কাটছিলাম মাসখানেক আগে বা 2 মাস আগে, ওই ঘটনাটা কি, বডিগুলো কোথেকে আসে। তো বলছে যে ম্যাডাম, এই বডি তো আসলে এগুলা বিভিন্ন সময় আসে, নাম গোত্র পরিচয়হীন যেগুলো বডি থাকে সেগুলো চলে আসে। অনেকে ডোনেট করে, কিন্তু সেগুলো সাধারণত দেখা যাচ্ছে যে ডিফারেন্ট। আর এগুলো ধরেন
বিয়েবাড়ি যেগুলো আর কি। সেগুলো চলে আসে। তো বলে যে আমি এরকম একটা বডি কার্ড ছিলাম, তো উনি তখন ওই যে নাকি ওখানকার দায়িত্বে থাকে সেই জিনিসটা চেপে যেতে চায়। তো উনি তাকে বলে যে এটা কি ব্যাপার, মানে আমি না এরকম ভয় পাইছিলাম। উনি তখন খুলে বলে ব্যাপারটা। হ্যাঁ, তখন বলতেছে যে এই যে এই বাচ্চাটা অ্যাক্সিডেন্টের একটা কাহিনী ছিল, যে বাচ্চাটা আপনার ওইখানে ওই রাস্তার মধ্যে তার মাকে হারায় ফেলছিল সম্ভবত, যেটা মানে ওই লোকটা পরে যেটা মানে বলতো ওনাকে। তো সে তার মাকে হারায় ফেলছিল, তো সে কাঁদতেছিল এখানে। তো এই সময় নাকি একটা গাড়ি খুব স্পিডে এসে তাকে মেরে দিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। এবং সে মনে করেন যে আপনার মারা যায়, ওখানে ক্র্যাশ হয়ে যায়। এবং তারপরে তার আর কোনো ট্রেস খুঁজে কেউ পায় নাই, তার মাকে বা কি। তো ওই যে ইটা বলছে যে ওই আপনার যে দায়িত্ব ছিল ওখানে, যে সে বলছে যে আসলে ব্যাপারটা তারও জানার কারণ হচ্ছে সে নাকি এই কান্না শুনতো। আচ্ছা। বডিটাকে যখন নাকি সে মর্গের ভিতরে রাখছে, সে নাকি কান্নার আওয়াজ শুনতো, এবং সে অনেকবার গেছে যে দেখছে কিছুই নাই, ভেতরে কিছু নেই। আচ্ছা। তো উনি এটাতে খুব বেশ ভয় পেয়ে যান। ওই যে মনিকা পুতেন ছিলেন, উনি ভয় পেয়ে যান, এবং উনি বাসায় এসে বলেন কথাগুলো। ওনার বাবা মা বলে যে বা হয়তো তুমি কোন একটা মানে কোন একটা অতৃপ্ত কিছুর সাথে চার্জ হয়েছে তোমার কথা, সেই কারণে এরকম হচ্ছে। এবং উনি মোটামুটি মানে রিলিজিয়াসলি যেসব প্রসিজার আছে ওগুলো ফলো করেন, এবং উনি মানে করে মানে প্রার্থনা করেন যে আমি যাতে জিনিসটা না দেখি। তো উনি বলেন যে এরপরে তো উনি জীবনে অনেক এরকম অটোপসি করছে, কখনো এরকম দেখে নাই। বাট ওই জিনিসটা নাকি ওনাকে এখনো মাঝে মাঝে তাড়া করে জিনিসটা। উনি এখনো মনে হয় যে, এখন উনি অনেক বছর প্র্যাকটিস করতেছেন, এখনো মনে হয় করেন। এবং উনি বলছেন যে এরকম ওনার কাছে যখনই উনি কঙ্কাল দেখেন, ওই যে ওনাদের মেডিকেল যে কঙ্কাল গুলো আসতো, তখন ওনার কাছে ফিল হতো যে এটা কার বডি, কোত্থেকে আসছে। মানে উনি এরকম একটা জিনিস ওনার মাথায় ঢুকে গেছে, মানে ওইটা মাথার মধ্যে ঢুকে গেছে বলেই বারবার তার অনেক কিছু মনে হতো আর কি, সেই জন্যই বোধহয়। ওকে, তো